সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকের রাউন্ড টেবিল আমরা শুরু করছি। আজকে আমরা বাংলাদেশ স্টিল ইন্ডাস্ট্রি নিয়ে একটা আলাপ করব। আমরা এখানে আলোচনা করব যেখানে টেকসই, ভূমিকম্প সহনশীল এবং উন্নততর স্টিলের ব্যবহার করে কিভাবে করে আরও উন্নত বাংলাদেশ করা যায় এবং কাস্টমারদের স্যাটিসফাই করা যায়, এটা নিয়ে আলাপ করব। কারণ অ্যাকচুয়ালি স্টোন এজ থেকে মানুষ সভ্য হয়ে স্টিল এজে আসছে এবং স্টিল এজের ভিতরেও অনেক ধরনের এভলিউশন হচ্ছে, যেই এভলিউশন কিন্তু অনেক ধরনের ইম্প্যাক্ট আছে। আমরা হয়তো অ্যাওয়্যার না যে স্টিলের কারণে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, প্রোডাকশন কস্টের ইম্প্যাক্ট আছে, আমাদের এমনকি ডিজাইন, শহর আরবান ডিজাইন, সেগুলোর এভলিউশন হচ্ছে। তো যেই কারণে আজকের এই সেমিনারে আমরা উন্নততর স্টিল নিয়ে আজকে আলোচনা করব এবং সেটা কিভাবে করে আমাদের বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট করে সোসাইটিকে এবং যেই কারণে আমাদের কি ধরনের পলিসি ইন্টারভেনশন দরকার সেগুলো আমরা আলাপ করব। তো আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট এখনও এসে পৌঁছেননি, আমাদের এনভায়রনমেন্ট অ্যাডভাইজার সৈয়দা রিজওয়ানা হাসান, বাট আমরা এখন শুরু করে দিচ্ছি, উনি অন দ্য ওয়ে। সো আমরা প্রথমে এখানে আমরা আহ্বান করব বিজনেস স্ট্যান্ডার্ডের চিটং ব্যুরো চিফ শামসুদ্দিন ইলিয়াসকে টু মেক সাম পয়েন্টস। ইলিয়াস। শুরু করে দিতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সুমন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর RRM স্টিল অ্যান্ড সেক্রেটারি জেনারেল বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন সুলতান, আমি চিফ পিপল অফিসার হিসেবে আছি GPH ইস্পাতে। আসসালামু, আমি প্রকৌশলী মোহাম্মদ শামীম, নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক হিসেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান ইউসুফ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড চট্টগ্রাম ব্যুরোতে সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে আছি। Good morning, my name is Sohan Rahman, Executive Coordinator YouthNet Global Youth Delegate for COP13 Belém, Brazil. শুভ সকাল, আমি আব্বাস উদ্দিন নয়ন, আমি বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। জহির রেহান, স্টাফ রিপোর্টার, বিজনেস স্ট্যান্ডার্ড। সবাইকে শুভ সকাল, আমি শামসুদ্দিন ইলিয়াস, TVS-এ কাজ করি। গুড মর্নিং, আমি শামসুদ হিশিম, আমি আবুল খায়ের স্টিলের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনে আছি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুলাইমান আসিফ, আমি আইবির মেম্বার। আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান নূর ফাহাদ, আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স আবুল খায়ের গ্রুপে কাজ করি। আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং, আমি আরিফুল ইসলাম শিপলু, আমি হেড অফ কর্পোরেট হিসেবে আছি আবুল খায়ের স্টিলে। গুড মর্নিং, আমি মাহফুজ রাসেল, আমি ফাউন্ডার এবং ইডি কনজারভেশন, পিঠাছড়া কনজারভেশন বায়োডাইভার্সিটি, আমি ওয়াইল্ড লাইফ এগুলো নিয়ে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুদ্দোহা, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার PWD। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার MD নুরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রাজুক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মশিউর রহমান, আমি অতিরিক্ত কমিশনার কাস্টমস অ্যান্ড ভ্যাট, বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব, ভ্যাট পলিসিতে কর্মরত রয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, I am Professor Dr. Muhammad Aminul Islam, Materials Metallurgical Engineering Department, BUET.
আসসালামু আলাইকুম, আমার নাম শেখ শাবাব আহমেদ, আমি আবুল খায়ের গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স লিড হিসেবে আছি। থ্যাংক ইউ। আমরা এখন শামসুদ্দিন ইলিয়াসের কাছে যাই, তার কিছু কি পয়েন্টস সেখানে প্রেজেন্টেশন করবে এই সেমিনারে। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা আজকে আলোচনা করব যে বাংলাদেশের যে স্টিল একটা বড় ধরনের আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেই সেক্টরটাতে আমরা আসলে কিভাবে সবচেয়ে এই সময়ে গুরুত্বপূর্ণ ইস্যু যে ইকো ফ্রেন্ডলি আমরা করতে পারি, সেই স্টিল কিভাবে সাস্টেইনেবল হতে পারে, এবং সবচেয়ে একটা বিষয় হচ্ছে কনসার্নের বিষয়, ভূমিকম্প প্রতিরোধক স্টিল আমরা কিভাবে বানাতে পারি, এবং সেই স্টিলটা কিভাবে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে 100% রিফাইন স্টিল প্রোডাকশন করা যায়, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। সো আমি যদি বাংলাদেশের স্টিলের প্রোডাকশনের যদি একটু হিস্ট্রি দেখি, মানে একটু পিছনের দিকে তাকাই, দেখা যাচ্ছে 1950 থেকে 1990 সালের মধ্যে দিকে এই সময়ে আমরা রিরুলিং এবং শিপ ব্রেকিং, এসকেপ ইয়ার্ডের যে স্টিল, সেগুলো আমরা প্রোডাকশনে ছিলাম। এবং যদি আমরা 91 থেকে 2000 সালের দিকে দেখি, আমরা সেই সময় বাংলাদেশ কিন্তু বিলেট প্রোডাকশনে মানে শুরু করে, এবং সেটা টিএমটি বার রিভার পর্যন্ত আমরা পৌঁছাই। এবং 2001 থেকে 2010 পর্যন্ত আমরা দেখি যে অটোমেটেড প্ল্যান্ট বাংলাদেশে আসা শুরু হয়, সেখানে বিএসটিআই তার রেগুলেশন শুরু করে এবং আমাদেরকে সেটা ফলো করতে হচ্ছে, এবং কোয়ালিটি ল্যাবস এবং ইকুইপমেন্টলি এবং ইফিসিয়েন্সি ডেভেলপ করার বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে। এবং 2011 থেকে যদি আমরা 20 বা এখন পর্যন্ত আমরা যদি তাকাই, সেখানে আমরা 100% রিফাইন স্টিলের দিকে যেতে পারতেছি। কোয়ালিটি অ্যাসুরেন্সের, ডিজিটালি কোয়ালিটি অ্যাসুরেন্সের বিষয় আমাদের সামনে আসছে, এবং হাইয়েস্ট এবং স্টিল যেটা ধরেন ভূমিকম্প প্রতিরোধক, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার স্যালানিটি প্রতিরোধক স্টিলেরও আমাদের দেশের বিষয় আছে। এবং প্রতিদিনই এবং প্রতিনিয়ত পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদেরকে কিন্তু নতুন নতুন টেকনোলজি অ্যাডপ্ট করার বিষয় সামনে আসছে। আমরা এবার যদি একটু তাকাই স্টিলের আমাদের ডিমান্ড এবং গ্লোবালি ডিমান্ড যেটা, সেটা পুরো পৃথিবীতে স্টিলের ডিমান্ড হচ্ছে অ্যানুয়ালি প্রায় 1.9 বিলিয়ন, আমরা 2 বিলিয়নে ধরতে পারি প্রায়। বাংলাদেশে আমাদের স্টিলের ডিমান্ড হচ্ছে অ্যারাউন্ড 9 মিলিয়ন মেট্রিক টন পার ইয়ার, এবং আমাদের প্রতি বছর কিন্তু এই ডিমান্ডের গ্রোথ আছে প্রায় 8 থেকে 10% পর্যন্ত। এইটার একটি বড় ফ্যাক্টর হচ্ছে কিন্তু মেগা প্রজেক্ট এবং আরবানাইজেশন এবং হাউজিং প্রজেক্ট। আমাদের গ্রামগুলোতে আগে আমরা যেরকম ধরেন বাঁশ দিয়ে থেলস দিয়ে যেসব ঘর হইতো, সেটা ট্রান্সফার হয়ে এবং আমরা এখন সেমি পাকা বা ব্রিক্স বিল্ডিং, স্টিল স্ট্রাকচারের বিল্ডিং আমরা করছি। এবং এই ক্ষেত্রে আমাদেরকে যেটা ফোকাসের আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে যে আমরা কতটুকু রেজিলিয়েন্ট ডেভেলপ করতে পারছি এবং সেই রেজিলিয়েন্ট সাস্টেইনেবল স্টিল আমরা বানাতে পারছি। আমি একটু যদি তাকাই, স্টিল কিন্তু কনজামশনের একটা হিসাব আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের পার ক্যাপিটা স্টিল কনজামশন হচ্ছে মাত্র, আমি আবার বলছি শব্দটা, মাত্র 45 কেজি, যেখানে পুরো পৃথিবীতে গ্লোবাল অ্যাভারেজ হচ্ছে প্রায় 230 কিলোগ্রাম। সো এটা আমাদের অনেকই কম। তারপরেও আমাদের এখানে এই ফ্যাক্টরটার পিছনে কিন্তু মেগা প্রজেক্ট, যেমন আমাদের মেট্রো রেল প্রজেক্ট, পদ্মা ব্রিজ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কর্ণফুলী টানেল, এইসব বিষয় আছে। আমাদের 2030 সাল নাগাদ আমাদের একটা প্রজেকশন আছে, সেই স্টিলের ডিমান্ড হচ্ছে বাংলাদেশে 15 মিলিয়ন মেট্রিক টন অ্যানুয়ালি। আমি যদি আপনারা যদি একটা গ্রাফটা দেখেন কীভাবে সেটা বাড়ছে ওয়ার্ল্ড এবং বাংলাদেশের অনুসারে। সো পার ক্যাপিটা স্টিল কনজামশনের এই গ্রাফটা যদি আমরা দেখি, সো 2025 সাল নাগাদ আমাদের পার ক্যাপিটার ডিমান্ডটাও আমাদের বাড়তেছে। সিগমেন্ট অনুসারে যদি আমরা স্টিলের ডিমান্ডটা, মানে আমরা যে স্টিলটা প্রোডাকশন করি, সেটা আসলে কোথায় খরচ হয়, সেটা কোথায় আমরা কনজিউম করি, সেটা আমরা যদি তাকাই, সবচেয়ে বড় যে পোর্শনটা সেটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টের 60% স্টিল আমরা ব্যবহার করি, এবং সবচেয়ে কমটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড আদার হাউজিং, ম্যানুফ্যাকচারিং আদার সেক্টরে, আর মাঝামাঝিতে আমাদের রিয়েল এস্টেট এবং হাউজিং, আমরা যে বিল্ডিং বানাচ্ছি, ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছি, সেখানে ব্যবহার হচ্ছে আমাদের স্টিল।
এই আমরা তো একটু আগে দেখলাম যে বাংলাদেশের প্রায় অর্ধেকেরও বেশি স্টিল সরকারি প্রজেক্টগুলোতে ব্যবহার হচ্ছে, অর্থাৎ আমাদের দেশের ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ব্যবহার হয়। আমরা যে 8 থেকে 9 মিলিয়ন মেট্রিক টন স্টিল অ্যানুয়ালি আমাদের যে ডিমান্ড, সেটা এর মধ্যে যদি আমরা সেগমেন্ট করি, গভর্নমেন্ট যে সরকারি যে কাজগুলো হয় সেখানে 60% এবং মেগা প্রজেক্ট উইদিন দ্য গভর্নমেন্ট শেয়ার যেখানে থাকে, কন্ট্রিবিউশন থাকে অ্যারাউন্ড 40% সেখানে স্টিল ইউজ হয়। প্রাইভেট সেক্টর না আদার্স অনলি 40% স্টিল ইউজ হয় আর কি। এখানেও সেই একটা আমরা গ্রাফটা যদি দেখি, আমাদের যে স্টিল প্রোডাকশন এবং আমাদের ক্যাপাসিটি, বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু স্টিল আমাদের প্রোডাকশনের ক্যাপাসিটি যা কিন্তু আমরা যা প্রোডাক্ট করি তার থেকে বেশি, এবং একই সাথে কিন্তু সিমেন্টের যদি আমরা তাকাই সেখানেও কিন্তু আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের বাংলাদেশে অনেক বেশি। আমরা যদি 2019 সালকে একটা বেস ধরলাম এখানে, সেখানে আমাদের সেটা ক্যাপাসিটি ছিল 8.5 মিলিয়ন মেট্রিক টন, আমরা প্রোডাকশন ছিল আমাদের 7.4 মেট্রিক টন, অল টুগেদার অল দ্য স্টিল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। সো আমরা 2025-এ এসে সেটা হচ্ছে যে 8.4 মিলিয়ন মেট্রিক টন। সো এই গ্রাফটা কিন্তু সেইটাই দেখাচ্ছে যে আমাদের ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে এবং আমাদের প্রোডাকশন ক্যাপাসিটিও বাড়তেছে, অর্থাৎ নতুন নতুন টেকনোলজি সমৃদ্ধ নতুন নতুন ফ্যাক্টরি বাংলাদেশে আমাদের যারা লিডিং স্টিল কোম্পানি আছে তারা নিয়ে আসতেছে। সেটাই এই ফোরকাস্টটা যে 2027 সালে আমরা প্রায় 10.6 মিলিয়ন মেট্রিক টন বা 11 মেট্রিক টন স্টিল আমাদের লাগবে। সো রিস্ক অ্যান্ড মিটিগেশন ফ্রেমওয়ার্ক, কিছু রিস্ক আছে, সেটা আমরা কীভাবে মিটিগেট করতে পারি। র ম্যাটেরিয়ালসের প্রাইস সবসময় ভোলাটাইল থাকে, ইন্টারন্যাশনাল মার্কেটে একরকম, স্ক্র্যাপ মার্কেট কখনো উঠে যাচ্ছে, স্ক্র্যাপ জাহাজের দাম উঠে যাচ্ছে, বিলিটের দাম, সেক্ষেত্রে এই ধরনের ইম্প্যাক্ট পড়ে, লং টার্ম ইম্প্যাক্ট পড়ে আমাদের ইন্ডাস্ট্রির উপরে। তবে এনার্জি কস্ট নিয়ে একটা উদ্বিগ্নতা থাকে, কখনো বাড়াচ্ছে, এরকম সব বাড়তেছে। অনেক ফ্যাক্টরিতে কিন্তু তাদের নিজেদেরই এনার্জি কনজামশনের জন্য ইলেকট্রিসিটির সাবস্টেশন বসাতে হয়েছে, কাউকে 100 মেগাওয়াট আরও বেশি এরকম। সেখানেও তারা অনেক বিশাল একটা ইনভেস্টমেন্ট করা লাগছে এবং ডিমান্ড অনেক সময় স্লো ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আনা যেতে পারে, স্টিল আমরা এক্সপোর্ট করতে পারি। আমাদের কিছু পলিসি রেগুলেটরি দরকার, যে জন্য এনবিআর থেকে এখানে মানুষজন আছে যে ওনাদের অনেক সাপোর্ট দরকার এটার জন্য। এবং আমাদের স্কিল ডেভেলপমেন্টে এখনও কিছু গ্যাপ আছে, যেটা আমরা তাকালে আমরা বুঝবো। আমাদের দেশে কিন্তু প্রায় 450-এর মতো এখনও রিরুলিং মিলস আছে, যেগুলো হাই টেকনোলজি মিল ছাড়াও। তো সেখানেও আমরা আরও ক্যাপাসিটি ডেভেলপ করার আমাদের অনেক অপরচুনিটি আছে। একটু টাইটেন করে, হ্যাঁ। সো আমরা একটু যদি এখন স্টিল এবং কার্বন ইমিশনের ম্যাট্রিক্সটা যদি দেখি এবং কার্বন ইন্টেন্সিটিটা দেখি, 1 টন স্টিল উৎপাদন করতে আমাদের দেশে এখন প্রায় 1.6 টন মেট্রিক টন কার্বন ইমিট করি আমরা। সো হুইচ ইজ ভেরি কনসার্নিং। এবং আমরা কিন্তু আমাদের স্টিল ইন্ডাস্ট্রি যারা আছেন, যারা রেগুলেটরি কমপ্লায়েন্স মেনটেন করে, তারা 1.2 মেট্রিক টনে নিয়ে আসার টার্গেট আছেন তাদের। এবং যারা ইএফ ইলেকট্রিক আর্থ ফার্নেস ইউজ করে তাদের বা কোয়ান্টাম নতুনগুলো ইউজ করেন, তারা কিন্তু এটা 1 টন স্টিল প্রোডাকশানে 1 টন কার্বন মানে ইকুইভ্যালেন্ট তারা রাখতে পারছেন। সো ওয়াটার রিইউজের ক্ষেত্রেও তাদের অনেক মনোযোগ এবং 80% পর্যন্ত ওয়াটার রিইউজের জন্য ওনারা ট্রাই করছেন এবং স্ক্র্যাপ রিইউজের ক্ষেত্রেও তারা সেই কাজটা করে যাচ্ছেন। সো হাই স্ট্রেন্থ স্টিল আমাদের খুবই দরকার। সো বাংলাদেশের ধরেন আমরা এখন 500, 600, 700 মেগাপিক্সেল যে স্টিল রিডিউল, সেটা কিন্তু আপনার স্টিল রিডিউস কমাই দিতে পারে। অর্থাৎ আপনি সাধারণ স্টিল যখন ইউজ করবেন তখন আপনার অনেক পরিমাণে স্টিল লাগবে। যখন হাই স্ট্রেন্থ স্টিল ইউজ করবেন আপনার সেটা স্টিলের ইউজ কিন্তু 10 থেকে 12% বা 18% পর্যন্ত কমানো সম্ভব। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, একটা 20 তলা বিল্ডিং করতে আপনার সেক্ষেত্রে 15 থেকে 20 মেট্রিক টন পর্যন্ত আপনার সেভ হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু খুব দরকার যে হাই স্ট্রেন্থ স্টিল আমরা প্রডিউস করা এবং সেটা বাজারজাত করা এবং কাজে লাগানো। সো এই স্টিলগুলোর ইম্পর্টেন্সও আছে যে আমাদের দেশ কিন্তু ভূমিকম্প প্রবণ এবং ভূমিকম্প প্রবণ হিসেবে আমাদের সেই রেজিস্ট্যান্স বিল্ডিং করা উচিত এবং সেই সাস্টেনেবিলিটির দিকে মনোযোগ দেওয়া উচিত। আর এখানে একটা আর্থকুয়েকের গ্রাফ দেওয়া আছে। আমরা সবাই জানি বাংলাদেশে যে ঢাকায় 1885 সালে সবচেয়ে বড় 7 ম্যাগনিটিউডের যে আর্থকুয়েক হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই রেজিলিয়েন্স বিল্ডিংয়ের দিকে যে মনোযোগ
ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে। সো এটা হচ্ছে যে আমরা ভূমিকম্প সহনীয় হাই স্ট্রেন্থ স্টিল এবং কনভেনশনাল স্টিলের একটা গ্রাফ। আমরা যদি ইএলএস 10 যদি 400 হয়, সেটা থেকে কিন্তু আমরা এখন হাই লোডের ক্যাপাসিটি স্টিল বানাতে পারতেছি, যেটা 500 থেকে 600 ইএলএস স্ট্রেন্থের। এবং এটা কিন্তু ইলোগেশন সেটা আপনার 14 থেকে 18% পর্যন্ত ইমপ্রুভ ডক্টরিটি কোয়ালিটি করা সম্ভব, এবং যেটা সিসমিক পারফরমেন্স খুবই হাই, এবং যেটা ইরোশন রেজিস্ট্যান্সও খুবই হাই এবং লংজিভিটি বেশি এবং এনহ্যান্স করা সম্ভব। শেষ করে ফেলতেছি ভাই, আরও একটু। সো স্টিল এবং এনার্জি কনজারভেশনের একটা গ্রাফ এখানে আছে, আপনার আমি একটু ইয়ে করে যাচ্ছি। যেমন কার্বন ইমিশন কীভাবে, একটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বলা উচিত, যেটা আমাদের এনডিসির সাথে অ্যালাইন করা উচিত। বাংলাদেশের কার্বন ইমিশনের যেই স্ট্যাটিস্টিক্স, স্টিল সেক্টর কিন্তু 2 থেকে 3% সেটা কন্ট্রিবিউট করে আর কি। তো সেক্ষেত্রেও আমাদের খুবই ইম্পর্টেন্ট যে এই কার্বন ইমিশনের ক্ষেত্রে যে আমাদের এনডিসির টার্গেট ফুলফিল আপ করার জন্য এই স্টিলে আমরা আধুনিকতা আনা উচিত এবং রিফাইন স্টিল ইউজ করা উচিত, অত্যাধুনিক প্রযুক্তির টেকনোলজি নিয়ে আসা উচিত, যে যাতে করে আমরা কার্বনটা রিডিউস করতে পারি। সো বর্ডার ইমপ্যাক্ট যদি আমরা চিন্তা করি, স্টিল থেকে আমাদের অনেক পলিউশন হয়, এখানে আছে ওয়াটার, ল্যান্ড, এয়ার এবং সেটা। মানে আপনার ফাইনাল রিকমেন্ডেশনটা বলেন, কারণ আচ্ছা ফাইনাল রিকমেন্ডেশন আমি যাচ্ছি, কারণ আমাদের প্রোগ্রাম দেরি করে শুরু করছি, প্লাস আপনি এখানে অ্যালোটেড টাইম থেকে বেশি। আচ্ছা ফাইনালটাতে একটু। সো আমরা যদি এই পলিসি এবং রিকমেন্ডেশন যদি রোড ম্যাপের দিকে যদি আমরা চিন্তা করি, সো আমাদেরকে আমাদের স্টিল ইউজের ক্ষেত্রে যেটা করা উচিত, আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্টিল এবং 500 মেগাপিক্সেলের বেস লাইন ধরে আমাদের স্টিল প্রোডাকশনের যাওয়া উচিত, এবং অল ইয়াকে দেন ওই যে সাহায্য সো আমি কন্টিনিউ করি আপনার না। আমি কন্টিনিউ করি আপনার। সো যেটা আমরা আলোচনা করতেছিলাম যে বাংলাদেশে আমাদের সাস্টেইনেবল স্টিল এবং ভূমিকম্প সহনীয় স্যালাইনিটি সহনীয় স্টিল তৈরি করা উচিত, এবং স্টিল প্রোডাকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি 1 টন স্টিল উৎপাদন করতে 1.6 লাইক মেট্রিক টন, 1000 কেজির জন্য 1600 কেজি কার্বন ইমিশন করি আমরা। সো এই কার্বন ইমিশন রিডাকশনের জন্য আমাদের অত্যাধুনিক প্রযুক্তি যেমন আর্থ ফার্নেস টেকনোলজি যদি আমরা ইউজ করি এবং ওয়াটার রিইউজ করি, সেক্ষেত্রে অনেক মিটিগেশন করা সম্ভব। জি, ওয়াটার রিইউজ করি যদি আমাদের অনেক মিটিগেশন করা সম্ভব। এবং প্রেজেন্টেশনের শেষের দিকে আসি, সেক্ষেত্রে স্টিলের ইউজ আমরা রিডিউসও করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা ট্রেডিশনাল স্টিল ইউজ না করে 500 মেগাপিক্সেলের আরও বেশি স্ট্রেংথ হাই স্ট্রেংথ স্টিল আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে ধরেন একটা 20 তলা বিল্ডিং করতে আমরা প্রায় 10 থেকে 20 টন আমরা স্টিল ইউজও রিডিউস করা যেতে পারে। সেটা গভর্নমেন্টের যে স্টিলগুলো আমরা বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার এখন ইউজ করি, সেক্ষেত্রে যদি অ্যাবভ 500 মেগাপিক্সেল স্টিল কোয়ালিটির স্টিল যদি আমরা ইউজ করি আরসিসি ওয়ার্ক এবং আনাদার ওয়ার্কে, সেখানেও আমাদের কিন্তু অ্যারাউন্ড 10% বা স্টিল আপনার কনজামশন কমে যাবে। সো এবং এই ক্ষেত্রে আমাদের যেই সব এই রিলেটেড লোকজন আছে তাদেরকে আমরা ট্রেনিং দিতে পারি, ক্যাপাসিটি বিল্ডিং করা যেতে পারে, পাইলট প্রজেক্ট নিয়েও দেখা যেতে পারে যে আমরা এটা কীভাবে অ্যাড্রেস করতে পারি। ভাই শেষ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইলিয়াস। আমরা প্রসিড করি বিকজ উই হ্যাভ লিটল বিট বিহাইন্ড আওয়ার শিডিউল এবং আমাদের এখানে অনেকে কথা বলবেন। এখন আমি ইনভাইট করব ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট। ডক্টর আমিনুল ইসলাম।
প্রেজেন্টেশনের একটা কপি। ইন বিটুইন আমি জাস্ট পয়েন্ট করি, বাংলাদেশ সবসময় যে কোনো কিছু পলিসি অ্যাডাপশনে একটু ডিলে। যেমন আমাদের একটা পলিসি ছিল যে আমরা পুরানো ইট আর ব্যবহার করব না সরকারি প্রজেক্টে, এবং প্রথমে এটা ছিল বোধহয় 20 সাল ডেডলাইন, পরে চেঞ্জ করে 25 সাল। তাই আমি খোঁজ নিতে বলেছি যে এখন কি অবস্থা, যদিও গভর্নমেন্ট প্রজেক্ট এখন তেমন নেই, তারপরেও ব্রিক কিনস তো বাংলাদেশে কমেনি। আর ওই যে মানে কোল্ড প্রেসড ব্রিক্স বা হলো ব্রিক্স সেটা ম্যাসিভভাবে পপুলার হয়নি। তো সেম জিনিস স্টিলেও আমরা পলিসিগতভাবে পিছিয়ে থাকি সবসময়। স্যার এবার শুরু করেন। সম্মানিত অ্যাডভাইজার, ডিস্টিংগুইশড গেস্ট, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রফেসর ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বুয়েট। আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, যে প্রেজেন্টেশনের টাইটেলটা হচ্ছে এরকম: শিফট ফ্রম লো টু হাই স্ট্রেংথ স্টিল ক্যান হেল্প ইন বিল্ডিং স্ট্রং অ্যান্ড গ্রিন বাংলাদেশ। হ্যাঁ, পৃথিবীর আপনি যেদিকেই তাকান না কেন সর্বত্রই কিন্তু একটা জিনিসের কম্পিটিশন, দিস ইজ ভেরি কমন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশন প্রত্যেকটারই কিন্তু গুড সাইড আছে, চ্যালেঞ্জ আছে, এবং সেখানে অপরচুনিটিস অনেক আছে। আমি যদি অপরচুনিটিসের দিকে তাকাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ইমপ্রুভড ইকোনমিক গ্রোথ, আমরা পভার্টি রিডাকশানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হেল্প করতেছে, সাথে সাথে আমাদের লিভিং স্ট্যান্ডার্ডও বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি বাড়ার কারণে আমরা ভালো লাক্সারি কার এনজয় করতেছি, বাইক এনজয় করতেছি, এক্সপেন্সিভ এবং ডাইভার্সিভ অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা যায় এরকম মোবাইলও কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। সাথে সাথে যখন আরবানাইজেশনের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু এখান থেকে আমরা অনেকগুলো বেনিফিট পাচ্ছি, যেমন আমাদের লাইফের সিকিউরিটি বেড়ে যাচ্ছে, সেফটি বেড়ে যাচ্ছে, এবং আরও ইনসাইডে অনেক কিছু অ্যাডিশনের কারণে আমাদের জীবনযাত্রার মান কিন্তু বাড়ছে। কিন্তু অন্যদিকে যদি আমরা একটু চিন্তা করি, শুধু কিন্তু পজিটিভ সাইডই এখানে নাই, অনেকগুলো নেগেটিভ সাইড আছে। সেখানে আমাদের চিন্তা করতে হবে যে আসলে এই যে বেনিফিটগুলো আমরা পাচ্ছি, এই বেনিফিটের বদলে আমরা আসলে কি হারাচ্ছি, সেটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। এই স্লাইডের দিকে যদি আমরা তাকাই, এখানে দেখেন এই যে আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এই টোটাল সিস্টেমকে সাপোর্ট দেওয়ার জন্যে আমাদের কি প্রয়োজন? প্রথমে আমাদের ইলেকট্রিসিটি প্রয়োজন, আমাদের স্টিল প্রয়োজন, আমাদের ব্রিক প্রয়োজন, আমাদের সিমেন্ট, কনক্রিট প্রয়োজন, লটস অফ আপনার প্লাস্টিক মেটেরিয়ালস প্রয়োজন, এবং প্রত্যেকটার সাথেই কিন্তু হিউজ এনভায়রনমেন্টাল পলিউশন কিন্তু রিলেটেড। এবং এই যে এনভায়রনমেন্টাল পলিউশন যে হচ্ছে, তার কারণে কিন্তু ইকোসিস্টেম ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। আর ইকোসিস্টেম যখন ইমব্যালেন্স হচ্ছে, তার কারণে আমাদের কিন্তু নানান রকমের হেলথ হ্যাজার্ড আসতেছে, শুধু মানুষের জন্য না, এটা অ্যানিম্যালের জন্য প্রযোজ্য এবং গাছের জন্য প্রযোজ্য। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, দেখেন এখানে এই যে সুন্দর একটা নারিকেল গাছ, এই নারিকেল গাছটা কত শাইনি, এবং তার যে গ্রিন কোকোনাট রিয়েল চেহারাটা এখানে ফুটে উঠেছে। কিন্তু যদি এই নারিকেল গাছটার কাছেই একটা মোবাইল টাওয়ার থাকে, সেখান থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন হচ্ছে, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে আপার সাইড কিন্তু হিটেড হয়ে যাচ্ছে। হিটেড হওয়ার কারণে এই যে নারিকেল গাছ, এই নারিকেল গাছের উপরে যেটা গ্রোয়িং পোর্শন, এই গ্রোয়িং পোর্শন হিটেড হওয়ার কারণে সে কিন্তু স্ট্রাগল করতেছে টু সারভাইভ। এবং এই সার্ভাইভালের যখন স্ট্রাগল করতেছে, সে নিজে বাঁচার জন্য স্ট্রাগল করতেছে, তখন কিন্তু তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। আমার একটা বাগান ছিল নারিকেল গাছের, তার কাছেই বাংলা লিঙ্কের একটা টাওয়ার হওয়ার কারণে আমার টোটাল বাগানটাই শেষ হয়ে গেছে, কোনো নারিকেল এখন আর সেখানে হয় না। এই জন্য আমি গাছগুলো কেটে মেহগনি গাছ লাগিয়ে দিয়েছি। দিস ইজ দ্য সিচুয়েশান। এখন আরও যদি আমাদের অন্য সাইডটা দেখি, সি লেভেলের কথা বলি,
যেখানে দেখা যাচ্ছে বর্তমানে সি লেভেলটা এখানে 2030 সালে এক্সপেকটেশন এখানে, 2050 সালে এক্সপেকটেশন এখানে। আমি যদি স্পেসিফিকভাবে বাংলাদেশের কথা চিন্তা করি, সেখানে কি বলতেছে, ইউএন reportable UN estimates that by 2050, 17% of the country will be submerged by rising sea level, and 20 million people will lose their homes. This is very serious concern for Bangladesh. So আমার মনে হয় যে আমাদেরকে আরও অন্যরাও যেভাবে চিন্তা করতেছে, আমাদের যেহেতু হাইলি পপুলেটেড কান্ট্রি, আমাদেরকে আরও বেশি করে চিন্তা করতে হবে। এখন আসুন, আমাদের আরসিসি বিল্ডিংয়ে যে সুন্দর একটা বিল্ডিং আমরা যেটা দেখছি, এই বিল্ডিং কিন্তু আসলে বিল্ডিং নাই, দিস ইজ এ ট্রিকি গেম অফ স্টিল, বার্স অ্যান্ড কনক্রিট উইথ সাম আর্কিটেকচারাল ডিজাইন। এটাই কিন্তু আসলে কম্বিনেশনে, এটার সুন্দর এই যে একটা বিল্ডিং, এগুলোরই কিন্তু কম্বিনেশন। এখন এই বিল্ডিংটা বানানোর জন্য আমার কী দরকার? হিউজ অ্যামাউন্টের কনক্রিট দরকার। সেই কনক্রিটটাকে সাপ্লাই দেওয়ার জন্যে আমরা ডিপেন্ডেন্ট হচ্ছে লাইমস্টোন যে হিলগুলো আছে সেগুলোর উপর। প্রতিনিয়ত মিলিয়নস অফ টনস অফ এই লাইমস্টোনকে আমরা, পাথরগুলোকে আমরা কেটে নিয়ে আসতেছি, পাহাড় উজাড় করে দিচ্ছি, গ্রিন এরিয়া কিন্তু লস্ট হয়ে যাচ্ছে। এমনকি আমরা আন্ডারগ্রাউন্ড পর্যন্ত চলে যাচ্ছি এই লাইমস্টোনের খোঁজে। এখানে কিন্তু শেষ না, লাইমস্টোন যখন স্ক্র্যাপ বা ভাঙছি সেটা না আমরা কোর্স এগ্রিগেট হিসেবে ব্যবহার করি। এখন এই যে সিমেন্ট আমার কনক্রিট বানানোর জন্য প্রয়োজন, সেই কনক্রিটের আবার বানানোর জন্যে লাইমস্টোনকে কিন্তু ক্যালসিনেশন করতে হয়। পার 1 টন অফ ক্লিংকার সেখান থেকে প্রতি 1 টন ক্লিংকার তৈরির জন্য 1 টন কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাতাসে ঢুকে যাচ্ছে। এখানেই কিন্তু শেষ হচ্ছে না, আবার এই ক্লিংকারটা কিন্তু আমরা কিনে নিয়ে আসছি, নিয়ে এসে লোকালি আমরা এটাকে গ্রাইন্ডিং করতেছি। গ্রাইন্ডিং যখন করছি, সেই গ্রাইন্ডিং প্রসেসের জন্য কিন্তু আমাদের এনার্জি কনজামশন হচ্ছে, সাথে সাথে লটস অফ ডাস্ট পার্টিকেল তৈরি হচ্ছে, যার কারণে আমাদের মানুষের কিন্তু লাং ক্যান্সার, নোজ ক্যান্সার এবং থ্রট ক্যান্সারের পরিসংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। একইভাবে আমি যদি যেটা বলছিলাম যে আরসিসি স্ট্রাকচার ইজ নাথিং বাট ট্রিকি গেম অফ কনক্রিট অ্যান্ড রিইনফোর্সিং স্টিল বার। তো কনক্রিটের মতোই যদি আমি স্টিল বারের সাপ্লাই ইনশিওর করতে চাই, তাহলে আমাকে কী দরকার? স্টিল দরকার। স্টিল বানানোর জন্য আমার আয়রন দরকার। আয়রন বানানোর জন্য আমার আয়রনের হিলকে কেটে ফেলতে হচ্ছে। এই যে আয়রন হিল কাটতেছি, সেগুলো এনরিচ করতেছি, একইভাবে সবুজ এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। এখানেই শেষ না, এই যে আমি আয়রন ওর পেলাম, সেখান থেকে আমি আয়রন তৈরি করব, সেখান থেকে যাবে কার্বন ডাইঅক্সাইড। আয়রন যখন তৈরি হবে, সেটা থেকে আমি স্টিলে যাব, ওখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এরপরে যখন স্টিলটা নিয়ে এসে আমি রোলিং করব, সেখানেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আপনার একটা জাস্ট রিপোর্ট, দেশ টিভির একটা রিপোর্ট, এটা হচ্ছে ঢাকার আশেপাশে 2-1টা স্টিল মিল আছে, সেখান থেকে কি পরিমাণ, এটা তাদের রিপোর্ট, আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করেছি, যে দিনের বেলায় সন্ধ্যার মতো মনে হয়। ওনারা এটা নোট করছেন। এখন এখান থেকে আসলে বেরিয়ে আসার জন্যে একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং একজন মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারের কিন্তু অনেক কিছু করার আছে। আমরা কি করতে পারি? প্রথম স্টেপ, অনেক কিছু করার আছে, বাট ফার্স্ট স্টেপ হিসেবে আমরা হঠাৎ করি কিন্তু 700 MPa কনক্রিটে স্টিলে যেতে পারবো না, বা 800 স্ট্রেংথের MPa স্টিলে আমরা যেতে পারবো না। আমাদের ফার্স্ট স্টেজ হিসেবে আমরা এনশিওর করি তো অন্তত 400 গ্রেডের যে স্টিল বারটা আমরা ব্যবহার করছি, সেই জায়গায় 500 ব্যবহার করি, এবং 500 ব্যবহার না, যাতে ওই বিল্ডিংটা 500 স্টিল বারকে 500 ধরে ডিজাইন করে তারপরে কনস্ট্রাকশন করা। আমরা এখন কি করছি? আমরা এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে 400-এর জায়গায় 500 ঢুকিয়ে দিচ্ছি, বাট দ্যাট স্ট্রাকচার ইজ ডিজাইন অ্যাজ পার 400 গ্রেড। সো 500 যে স্টিল আমার দেশে তৈরি হচ্ছে, সেই 500-এর যে একটা বেনিফিট আছে, সেই বেনিফিটটা কিন্তু এদেশের মানুষ পাচ্ছে না। আমাদের অজান্তেই 500 ঢুকে যাচ্ছে, কিন্তু ডিজাইন করা 400। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার মানে উই নিড এ ট্রানজিশন ফ্রম 400, রিয়েল ট্রানজিশন, জাস্ট নট যে লোক দেখানো যে আমি 500 ব্যবহার করছি, ওইটা না, জাস্ট রিয়েল ট্রানজিশন ফ্রম 400 to 500। এই ট্রানজিশনের কারণে আমি কী বেনিফিট পাবো? মনে করেন আমি একটা 30 তলা বিল্ডিং করবো, সেই 30 তলা বিল্ডিংয়ের সেই ক্ষেত্রে তার ডেড লোড নেওয়ার জন্য একটা কলামের যে ওজন
ক্যারিং ক্যাপাসিটি থাকতে হবে, সেখানে হিউজ কনজেকশন হবে। আপনি এখানে দুইটা অপশান আছে। একটা অপশান হচ্ছে যে আপনি ঢালাই করতে পারবেন না, ঢালাই যদি করেন জোড়া জালিতে ঢালাই করে দিয়ে চলে আসলেন, এই বারের কিন্তু করপশন হয়ে যাবে, বিকজ দেয়ার উইল বি ওপেনিং অ্যাক্সেস অফ এয়ার টু দ্য স্টিল বার। আবার যদি এটাকে টোটালি সুন্দর করে ঢালাই করতে চান তাহলে আপনার কলামের সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাতে দেয়ার উইল বি মেটেরিয়াল কনজামশন উইল বি ভেরি হাই। আমরা এখানে কি করতে পারি, এই জায়গাটায় যদি আমি 400টাকে জায়গায় 500 ব্যবহার করি এবং 500 ধরেই ডিজাইন করি, তাহলে এখানেও কিন্তু দুইটা অপশান আছে। একটা হচ্ছে কলাম কনজেশন কমে যাবে, আরেকটা হচ্ছে মেটেরিয়াল আপনার হচ্ছে কনজামশন কমে যাবে, এবং ঢালাইটা কিন্তু আমাদের সহজ হবে। সেই ক্ষেত্রে আপনি যদি একটা এই আরসিসি স্ট্রাকচারের দিকে দেখেন, কত স্মার্ট এবং স্লিম একটা স্ট্রাকচার আমরা কিন্তু পাচ্ছি। এখন আমাদের কিন্তু অনেকে ধারণা আছে মোটা করলেই হয়তো এটা আর্থকুয়েক সেফ হয়ে যাবে, আসলে কিন্তু না। দেখুন অনেক জায়গায় মোটা স্ট্রাকচার সে কিন্তু আর্থকুয়েককে ফেল করে গেছে। এই যে কিছুদিন আগে আপনার এপ্রিল মাসে যে ভূমিকম্পটা হলো মায়ানমার হয়ে, যেটা আপনার ব্যাংকককে সিভিয়ারলি ড্যামেজ করে চলে গেল, এই জায়গায় কিন্তু 33 তলা একটা বিল্ডিং ছিল। সেই 33 তলা বিল্ডিংটা কোথায়? এখন মাটির নিচে। তাহলে কি ওখানে কি কনক্রিট ব্যবহার করে নাই অথবা স্টিল ব্যবহার করে না? এটা কিন্তু ঠিক না। দেখুন কি পরিমাণ স্টিল ওখানে ব্যবহার করা হয়েছে, কি পরিমাণ কনক্রিট ব্যবহার করেছে। প্রবলেমটা কোথায় ছিল? প্রবলেম ছিল স্টিলের গ্রেডটা ভালো ছিল না। প্রবলেম কী ছিল? কনক্রিটের স্ট্রেংথটা সাফিসিয়েন্ট ছিল না, যাতে ওই পরিমাণ সিসমিক লোড সে অ্যাবজর্ব করতে পারে, সেটা তার পক্ষে। দেখুন আমাদের বাংলাদেশে কি হয়েছে, এখানে যে কী পরিমাণ আমরা যখন এলিভেটেড এক্সপ্রেস করতেছিলাম, কি পরিমাণ স্টিল রড এখানে ব্যবহার করা আছে, কেন এই লোডটা ধরে রাখতে পারলো না? শুধু স্টিলের বেশি স্টিল ব্যবহার করলেই যে আসলে এটা সিসমিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট হয়ে যাবে, এটা কিন্তু আসলে সত্যি না। আমাদের সেই ক্ষেত্রে হাই কোয়ালিটি স্টিল ব্যবহার করতে হবে, হাই কোয়ালিটি তার সাথে কম্প্যাটেবল কনক্রিট ব্যবহার করতে, তখন আপনি কিন্তু আসলে বেনিফিট পাবেন। এখন যদি আমরা আমাদের দেশকে আসলে বাঁচাইতে চাই, তা সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে আসলে যে ন্যাচারাল যে ডিজাস্টারগুলো আছে, সেই ন্যাচারাল ডিজাস্টার ভিতরে সবচেয়ে খারাপ ডিজাস্টার কোনটা? এখানে দেখুন অনেক রকমের ডিজাস্টার আছে, এর ভিতরে শুধু আর্থকুয়েকই আমাদের না, সারা পৃথিবীতে 61% বিল্ডিং আরসিসি স্ট্রাকচার ড্যামেজের জন্য দায়ী হচ্ছে আপনার আর্থকুয়েক। একইভাবে মানুষের জীবন শেষ করার জন্যও কিন্তু এই আর্থকুয়েক দায়ী। তাহলে আর্থকুয়েক সেফ আমাদের স্ট্রাকচার বানানোর কোনো বিকল্প নাই। বাংলাদেশ নানানভাবে যদি আমি ভাগ করি, বাংলাদেশ 4টা জোনে আছে, সিলেট এলাকা, মাঝখানে এলাকা, সাউথ এলাকা, খুলনা এলাকা, 4টা জোনে আমাদের ভাগ আছে। সবচেয়ে খারাপ হচ্ছে আপনার সিলেট এলাকা। মোরওভার আমাদের কিন্তু ইদানিংকালে আন্ডারগ্রাউন্ডে ছোট্ট একটা টেকটনিক প্লেট ধরা পড়েছে মধুপুরের এখানে আর একটা চিটাগাংয়ের এখানে। এই দুইটা যদি সামহাও কানেক্ট হয়ে যায়, দেয়ার উইল বি ডিজাস্টার। তাহলে যা হবার হয়ে গেছে, এখন কিন্তু আমাদেরকে অন্তত আর্থকুয়েক সেফ স্ট্রাকচার বানানোর জন্য চেষ্টা করতে হবে। তাহলে আমরা দেখে নেই এই যে আর্থকুয়েক সেফ স্ট্রাকচার বানানোর যে 7 প্যারামিটার, এটা কিন্তু আমাদের ফলো করতে হবে। সেটা কি? গুড ফাউন্ডেশন, গুড মেটেরিয়াল, গুড ডিজাইন, রিডিউসড ওয়েট, সিমেট্রি ডিজাইন, ক্লোজড কন্টিউর, হারমোনি প্রপোর্শন। এই ক্ষেত্রে দেখুন ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার রিডিউসড ওয়েট, এটা কিন্তু বলে দিচ্ছে। আর এটা শুধু বলার ভিতরেই সীমাবদ্ধ নয়, যেহেতু এখানে সিরিয়াস বেনিফিট আছে, পৃথিবী কিন্তু অন্যদিকে মোড় নিয়ে গেছে। পৃথিবী কিন্তু এইটাই করতেছে। এই যে আপনার একটা এলিভেটেড এক্সপ্রেস বলেন, ফ্লাইওভারের স্ল্যাবের দিকে আপনি তাকে দেখেন, স্টিল বার কিন্তু ভেরি ভেরি মিনিমাম। এখানে 1200 এমপিয়ার স্টিল বার কয়েল ব্যবহার করা হয়েছে এবং 120 এমপিয়ার কনক্রিট ব্যবহার করেছে। এই কনক্রিটটা কিন্তু সলিড না, একটু খেয়াল করেন, এটা হচ্ছে হানিকম টাইপের, ভ্যাকুয়াম, এটা লাইট ওয়েট, but it can carry huge load. This is the tradition, the trend in worldwide. এখন আমি যদি টোটাল কার্বন ডাইঅক্সাইডে, গ্লোবাল কার্বন ডাইঅক্সাইডের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে এটা জাস্ট একটা রাফ ধারণা, 10% অফ টোটাল কার্বন ডাইঅক্সাইড ইজ কামিং ফ্রম স্টিল ইন্ডাস্ট্রিজ। একই সাথে 8% কার্বন ডাইঅক্সাইড ইজ কামিং ফ্রম সিমেন্ট ইন্ডাস্ট্রি, অল টুগেদার 12%, 18%। এখন আমি ছোট্ট একটা ডিজাইন দিই, এটা ক্রিটিক্যাল ডিজাইন না, জাস্ট মানুষকে বোঝানোর জন্য যে আসলে কীভাবে সেভ করে। মনে করুন আমি এরকম একটা কলাম ডিজাইন করব যার সাইজ 20 বাই 20 ইঞ্চ। সেই ক্ষেত্রে কলাম বলেন, স্ল্যাব বলেন, এখানে আমাদের সাধারণত স্টিলের প্রপোর্শন সেকশন সাধারণত 1 থেকে 6% হয়। আমি ধরে নিলাম আমি এখানে ব্যবহার করেছি 3% স্টিলের, এবং সেই ক্ষেত্রে 400 গ্রেড আমি ব্যবহার করেছি, এবং 20 বাই 20 কলামের জন্যে আমার যে অবস্থা, লোড ক্যারিং ক্যাপাসিটি, আর্থকুয়েকের সময় সে লোড ক্যারিং যে তার ক্যাপাসিটি 3.75 MPa পার ইঞ্চ স্কোয়ার। একই জায়গায় এই কলামটা যদি আমি 500 গ্রেড দিয়ে ডিজাইন করি এবং 30 MPa কনক্রিটের জায়গায় যদি আমি 60 MPa ব্যবহার করি, তার কিন্তু লোড ক্যারিং ক্যাপাসিটি পার ইঞ্চ স্কোয়ার হয়ে গেল 5.21, এবং দেখুন এক্স্যাক্টলি 40% এক্সট্রা আর্থকুয়েক সেফটি।
উল্টা যদি আমি দেখি যে আসলে হাউ মাচ উইল বি দ্য ওয়েট সেভিং, আমি উল্টা যদি দেখি 400-এর থেকে আমরা 3.7 এটা পেয়েছি, যেটা আগের ক্যালকুলেশনে আমি 3. এই জায়গায় একটু ক্যালকুলেট দেখতে পারবেন যে এই 3.73 MPa লোড ক্যারিং ক্যাপাসিটি আমি পার ইঞ্চ স্কোয়ারে পেয়েছিলাম। যদি 500 ব্যবহার করি তাহলে আমার লোড ক্যারিং ক্যাপাসিটি এই 3.7 MPa লোড ক্যারিং ক্যাপাসিটি উইল কাম ফ্রম 0.72 ইঞ্চ স্কোয়ার। দ্যাট মিনস স্ট্রেট ফরওয়ার্ড 28% ওয়েট রিডাকশন। এখন 28% যদি ওয়েট রিডাকশন হয়, আমি যদি গ্লোবালি সিমেন্ট ইন্ডাস্ট্রি এবং স্টিল ইন্ডাস্ট্রিজ 18% কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছিল, সেখান থেকে এর শেয়ার অনুযায়ী 5.1% রিডাকশন ইন টোটাল কার্বন ডাইঅক্সাইড, শুধু এই ইনিশিয়েটিভটিকে যদি আমরা নিতে পারি। এটা শুধু আমার কথা না, দেখুন 2003 সালে এই বিল্ডিংটা হয়েছে, ভেরি ভেরি রিনাউন্ড একটা বিল্ডিং সিয়াটলে, এটা সিয়াটল বিজনেস সেন্টার। এই জায়গাতে আপনার 130 MPa কনক্রিট ব্যবহার করা হয়েছে, 700 গ্রেড স্টিল বার ব্যবহার করেছে এবং এর ওজন 47% লোয়ার দ্যান কনভেনশনাল বিল্ডিং। তার মানে দে উইল মেক 100 স্টোরিড বিল্ডিং, ওয়েট উইল বি ইকুইভ্যালেন্ট টু 50 স্টোরিড বিল্ডিং ইন বাংলাদেশ। সো এখান থেকে আমাদের আসলে বেরিয়ে যদি আসতে পারে তাহলে যেটা হবে আমাদের এনভায়রনমেন্ট হিসাবে, শুধু কিন্তু আসলে এই আরসিসি বা কনস্ট্রাকশন সেক্টরে না, আমার সুযোগ হয়েছে, আমি জাপানে 3 বছরের মতো কাজ করেছি, নিপ্পন স্টিল, টয়োটা কোম্পানি এবং হোন্ডা কোম্পানি। 2000 সালের আগ পর্যন্ত ওরা আসলে সিম্পল কার্বন স্টিল দিয়ে গাড়ি বানাইতো। সিম্পল কার্বন স্টিলের আবার বেশি কার্বন দিলে শক্ত হয়ে যেত, এটা রোলিং করা যাইতো না, এই জন্যে তারা লো কার্বন দিত। লো কার্বন যখন দিত, প্যাসেঞ্জার এবং ড্রাইভারের সেফটির দিকে তাকিয়ে তারা সিটটা মোটা করে বানাতো। যখনই মোটা করে বানাতো, ওভারঅল ওয়েট অফ দ্য কার, অটো বডি বেড়ে যেত। এই ডাটা এখান থেকে দেখতে পাচ্ছেন, যত গাড়ির লোড বেড়ে যাবে তত তার ফুয়েল এফিসিয়েন্সি দেখেন, যত কম ওজনের গাড়ি তত তার ফুয়েল এফিসিয়েন্সি বেশি হয়ে যাবে। আমি এই প্রজেক্টে কাজ করতাম, তখন ওরা যে কাজটা করলো, আসলে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়, কি প্যাটার্নে অ্যাক্সিডেন্ট হয়, এই জিনিসগুলো তারা অ্যানালাইসিস করেছে। মুখোমুখি হয়, সাইড দিয়ে হয়, নানানভাবে যে অ্যাক্সিডেন্ট হয়, এইটা অ্যানালাইসিস করার পরে তারা বলতেছে যে ঠিক আছে, আমরা এইটা দিয়ে আমরা অ্যাডভান্সড হাইটেক ট্রিপ স্টিল মিনস ট্রান্সফরমেশন ইন্ডিউস প্লাস্টিসিটি স্টিল, এইটার বিশেষত্ব হচ্ছে যখন ধাক্কা লাগে তার স্ট্রেংথ অটোমেটিকলি আবার বেড়ে যায় এবং লোড ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায়, তার এনার্জি অ্যাবজর্পশন যে ক্যাপাসিটি সেটা বেড়ে যায়। এখন তারা যেটা করতেছে সেটা হচ্ছে যে অন্তত ক্রিটিক্যাল কম্পোনেন্ট, ধাক্কা এখানে লাগে, গাড়ি উল্টে গেলে এখানে প্রেশার পড়ে, পিছনে ব্যাকসাইড আরেকটা গাড়ি এসে ধাক্কা দিতে পারে, ক্রিটিক্যাল কম্পোনেন্টগুলো এই অ্যাডভান্স স্টিল দিয়ে বানাচ্ছে যাতে ওভারঅল গাড়ির ওজনটা কমে যেতে পারে। তাহলে আমরা আসলে আমার কনক্লুশনটা এইটাই, আমি শেষ, আমার কনক্লুশন হচ্ছে যে দি রিপ্লেসমেন্ট অফ লো স্ট্রেংথ স্টিল বার্স অ্যান্ড কনক্রিট বাই হাই স্ট্রেংথ ওয়ান ইজ জাস্ট নট এ পলিসি শিফট, ইটস এ ড্রিম টু বিল্ড স্ট্রং, সেফ অ্যান্ড গ্রিন বাংলাদেশ, যেখানে আসলে সবারই কন্ট্রিবিউশন প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি যাতে এইরকম একটা সুন্দর স্ট্রং বাংলাদেশ উইথ গ্রিন সারাউন্ডিং নিয়ে আমরা বেঁচে থাকতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ইন্টারেস্টিং ভাবে জিনিস বললেন। আমার কাছে একটাই কিউরিয়াস হলো যে এখানে তো প্রচুর টেকনিক্যাল জিনিস আছে যেটা আমার মতো লোকে বোঝে না, এবং ধরেন এখানে 400 স্ট্রেংথের স্টিল দিবে না 500 দিবে সেটা আপনারাই কিন্তু বলেন, তাহলে হয় না কেন? সো লেট আস ডিসকাস দিস। আমরা প্রথমে শুরু করি সোহানুর রহমান, উনি এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর ইউথনেট গ্লোবাল। জি, অসংখ্য ধন্যবাদ। আমিও টেকনিক্যাল মানুষ না, জলবায়ু পরিবেশ নিয়ে কাজ করি। সো কনসেপ্ট নোটে যেটা বলা হয়েছে যে আসলে 400 MPa রডের বদলে 500 MPa রড দিতে পারলে আমাদের ভবন সেতুর স্থায়িত্ব বাড়বে এবং এর জন্য নীতিগত অবস্থার পরিবর্তন দরকার এবং অবকাঠামোর মান উন্নয়ন দরকার। সো এটা খুবই ভালো একটা পরামর্শ, এবং আমরা টেকটনিক প্লেট নিয়ে কথা বলছি, ভূমিকম্প নিয়ে কথা বলছি। সো এটা আমাদের জন্য একটা মিডিয়াম টার্ম জায়গা হতে পারে, কিন্তু জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে কিন্তু আমাদের 1.5-এর যে টিপিং পয়েন্ট, ইতিমধ্যে বেশ কয়েকটা গবেষণা এই সপ্তাহে পাবলিশড হয়েছে, বলা হয়েছে যে আমরা সেটার কাছাকাছি চলে এসেছি, এবং 1.5 আমাদের মতো দেশের জন্য এটা কোনো টার্গেট না, এটা ডেডলাইন না, রেড লাইন, অর্থাৎ আমাদের সার্ভাইভাল ইস্যু। সো
রড যতই শক্ত করি না কেন 1.5 কোলাপস করলে সেই কোলাপসকে আমরা রড দিয়ে মনে হয় ঠেকাতে পারবো না। এবং কোরাল রিফ যেগুলো আছে, কোরাল আমরা অনেক বেশি সেন্ট মার্টিনে বলি যে কেন সেন্ট মার্টিনকে সংরক্ষণ করতে হবে, যারা কোরাল রিফের গুরুত্ব বোঝে না তারা এটা আসলে বলে। সো স্টিল দিয়ে যেটা আমি শেষ করতে চাই, বাংলাদেশের সিমেন্ট, তারপর স্টিল, গ্লাস, এর মধ্যে স্টিলের হচ্ছে 9% 100-তে, সিমেন্টের 88.9, সিমেন্টে অনেক বেশি ইমিশন বেশি, গ্লাসে 4.2, আর সর্বোপরি ইটভাটায় অনেক বেশি জায়গা, এবং আমাদের মাথাপিছু হচ্ছে 45 কেজি জায়গা। সো আমাদের সেই স্টিল সেকশনেও যেহেতু আমাদের NDC 3.0 সাবমিট হয়েছে গত মাসে, এবং সেখানে বাংলাদেশ অঙ্গীকার করেছে যে 84.92 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড আমাদের 35 সালের মধ্যে নির্গমন হ্রাস করতে হবে। সো এটা আমাদের বাংলাদেশের কমিটমেন্ট, বাংলাদেশের মানুষের কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এটা তো বাংলাদেশ সরকার একা একা পারবে না। সো প্রাইভেট সেক্টরকে, রড সেক্টরকে বা স্টিল সেক্টরকে সামনে এগিয়ে আসতে হবে। সো আমরা যারা জলবায়ু নিয়ে কাজ করি, আমরা একটা আলাদা সাইলোতে কাজ করি, আবার আপনারা যারা বিজনেস কমিউনিটি আপনারা একটা আলাদা সাইলোতে কাজ করেন। আজকের এই আলোচনাটা একসাথে কীভাবে সমাধানটা তৈরি করতে পারি তার জন্য একটা বড় জায়গা তৈরি হলো, এবং আমরা স্টিলকে পরিবেশ বান্ধব করলাম, অনেক গাছ লাগিয়ে দিলাম, গ্রিন বিল্ডিং করলাম, যে শ্রমিকরা এর সাথে যুক্ত তাদেরকে আমরা আলোচনায় আনছি কিনা এটাও দেখা খুব গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ। সরি, আমাদের মাঝে রেজওয়ান আপা আছেন, আমাদের সম্মানিত উপদেষ্টা, এবং সম্মানিত যারা স্পিকার আছেন। আমি সরি, আমাদের COP30 একটা প্রিপারেটরি কমিটিতে আমি আছি, 2টাই মিটিং, সেটা ওই ডিউইতে, তো ওই জন্য একটু রিকোয়েস্ট করেছি। ওকে, সেটা সমস্যা, তাহলে আরও ভালো হয়। তো আমি সোহানুর অলরেডি বক্তব্য দিয়েছে, যেটা বিষয়টা সেটা হচ্ছে যে মানে প্রেজেন্টেশন বা ইলিয়াসের যে সুন্দর প্রেজেন্টেশন, আমার মনে হচ্ছে দুটো প্রেজেন্টেশন, একটা প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ এবং আরেকটা হলো সলিউশন ফোকাস করে যে পার্সপেক্টিভ, দুটো এসছে। আমাদের আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কি প্রফিট ওভার নেচার ওভার প্রফিট আমরা করবো কি, এই সিদ্ধান্তটা আগে নিতে হবে। আসলে এটা আমরা এখানে আলোচনা করে আমরা কি বুঝতে পারছি কিনা যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের পুরো বিপর্যয়টা সারা পৃথিবীব্যাপী যে আমরা এই অবকাঠামোকে প্রাধান্য দিয়ে করছি, এখানে সম্ভবত ম্যাক্সিমাম চিটাগাং অঞ্চলের যারা মানুষ তারা আছে, আপনাদের চোখের সামনে গত 20 থেকে 25 বছরে কি পরিমাণ চট্টগ্রামের বিপর্যয় হয়েছে সেটা আপনারা ভালো জানেন। একই সাথে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, বিশেষ করে স্টিল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু চিটাগাংয়ে আছে। সুতরাং এই সিদ্ধান্তটা আগে আসতে হবে যে আমরা কি আত্মঘাতী এই কার্যক্রম চালিয়ে যাব কিনা। কারণ যে পাহাড়টা কাটা হচ্ছে, সে পাহাড়টাতে বিল্ডিংটা করা হচ্ছে, সে বিল্ডিংয়ের জন্য কিন্তু স্টিলই ব্যবহার করা হচ্ছে বা রড ব্যবহার করা হচ্ছে। আবার সে রডের জন্য আমরা জানি বেলা বহুদিন ধরে ফাইট করে আসছে যে এই যে জাহাজগুলি যেগুলি কাটার জন্য নিয়ে আসা হয় পলিউটেড, এবং সেগুলি সবচেয়ে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হয়। তো এই পর্যায়ে এসে আমাদেরকে এটা জাতীয়ভাবে সিদ্ধান্তের বিষয় যে আমরা যে প্রশ্নটা আসলো যে কিছু টেকনিক্যাল পার্সপেক্টিভ এবং অন্যান্য পার্সপেক্টিভ করে আমরা সেটাকে ইকো ফ্রেন্ডলি করা যায় কিভাবে, সেইটা নিয়ে আমি মনে করি যে আমাদের এনডিসির কথা অলরেডি বলেছে যে এনডিসি হয়েছে, তো সেখানে আমাদের একটা রোড ম্যাপ দরকার যে আপনারা স্টিল ইন্ডাস্ট্রি লেটস সি যে আগামী 2030 বা 35 নাগাদ আপনারা কীভাবে সেটা ক্লিনার, স্মার্টার এবং সেফ এবং রেজিলিয়েন্ট এই জায়গায় পৌঁছবেন। এই রোডম্যাপটা আপনারা মাননীয় পরিবেশ উপদেষ্টা আছেন, উনি যতদিন আছে বা তারপরে যারা আসবেন তাদেরকে মিলে সব স্টেক হলো, মানে আপনারা নিজেরাই ডিটারমাইন করেন যে আপনারা কার্বন এমিশন বা এটাকে কীভাবে আর্থকোয়াক ফ্রেন্ডলি বা আরও যে জিনিসগুলি সেগুলো আপনারা অ্যাচিভ করবেন। এটা আমাদের স্বার্থে, এটা রাষ্ট্রের স্বার্থে এবং জনগণ এবং আমাদের স্বার্থে এটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি যখন তুরস্কতে লাস্ট ভূমিকম্পটা হয়েছে সেখানে আপনারা দেখেছেন বিল্ডিংয়ের পর বিল্ডিং কিন্তু ধসে পড়ে গেছে, কোনো লাভ হয়নি। সেখানে তো হয়তো দেখা গেছে যে হয়তো স্টিল ইন্ডাস্ট্রির মালিকও ছিল। সুতরাং এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমরা বিল্ডিংয়ের অবকাঠামোগুলো এটা জাতীয়ভাবেও সিদ্ধান্তের বিষয় যে কিছু হলেই
আমাদের প্রসেস শুরু হয় আগে রাজক থেকে অ্যাপ্রুভাল শুরু হয়, কিন্তু প্রসেসটা শুরু হওয়ার উচিত ছিল উল্টোটা, আসলে ওই এলাকার আমাদের যে অবস্থা, ওয়াটারের যে অবস্থা, আদারের যে অবস্থা, বিল্ডিং করা সুযোগ আছে কিনা আরও নতুন বিল্ডিং করার। তো সাডেনলি আমরা দেখলাম যে আরও নাকি উঁচু বিল্ডিং করা সরকারে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। আমরা এটা বুঝতে পারতেছি না যে আমরা আসলে বিল্ডিংয়ের বস্তিতেই আমরা কি ঢুকতেছি কিনা ফাইনালি ঢাকা শহর। তো আমি যেটা মনে করি এই স্ট্র্যাটেজিক জায়গাটাতে আসতে হবে যে আমরা কি চিন্তা করি, সাস্টেনেবিলিটি নাকি আমরা আমাদের মানে সোকল প্রফিট। সো এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় যে ইস্যুটা আমার কাছে মনে হয় যেটা হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি এবং সাস্টেনেবল যে এনার্জি এফিশিয়েন্ট বা আদার যে স্ক্র্যাপ মানে স্ক্র্যাপকে আপনার সার্কুলার ইকোনমিতে নিয়ে যাওয়া এবং রিনিউয়েবল এনার্জিতে যদি আপনি স্টিল ম্যানুফ্যাকচার রিনিউয়েবল এনার্জি ইউজ করেন, আপনার দুটো লাভ হচ্ছে। একটা হলো এনার্জি এফিসিয়েন্সি আস্তে আস্তে খরচ কমে যাচ্ছে। আপনি এখন যেটা আমি বলি এনার্জি সভরেন্টি দরকার আমাদের, সিকিউরিটি না। আপনি কোনো কারণে যদি সাডেনলি আমাদের সাপ্লাই চেনে ডিসরাপশন হয় তাহলে আপনি তো এনার্জি পাবেন না সামনে। তো সুতরাং এনার্জির জন্য আপনাদের রুফটপ সোলার ইউজ করা উচিত এবং সেখানে কার্বন মার্কেটে আপনাদের অ্যাক্সেসের সুযোগ আছে, এটা সরকার ইতিমধ্যে যাচ্ছে। সুতরাং আপনার অপারেশন মেনটেন্যান্স কস্টে কার্বন মার্কেট থেকে অপারেট করতে। আমি ফাইনালি শেষ করে দেবো শাহরিয়ার ভাই, দুটো পয়েন্ট। থার্ড ইস্যুটা হলো যে আমাদের আমি মনে করি সিসমিকের যে কলাপসের যে রিস্কটা দাঁড়াচ্ছে সেখানে 100% রিফাইন স্টিল ব্যবহার করা যায় কিনা, অ্যালাইনিং উইথ ইন্টারন্যাশনাল সিসমিক কোডস, যেটা এখন কে করতেছে আমার জানা নাই, কে বিল্ডিংয়ের অনুমতি দিচ্ছে। আমি এমনও জানি যে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার চলে গেছে কক্সবাজারে ময়মনসিংহ থেকে, 1 বছর আগে ডেট ব্যাক ডেটেডে তার কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া হচ্ছে বিল্ডিংয়ের। সো দিস ইজ হ্যাপনিং। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের কাটিং এজ টেকনোলজি কীভাবে ব্যবহার করা যায় সেটা চিন্তা করা উচিত। এবং প্রেসিশন এখন কিন্তু লাক্সারি না, এটা কিন্তু এখন আমাদের বেস লাইন, এটা কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু বিল্ডিং কোনোটাই কিন্তু কোথাও টিকবে না। তো ফাইনালি একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের এই পুরো আমরা এই ট্রান্সফরমেশনটাতে বাংলাদেশ ক্যান পজিশন ইটসেলফ অ্যাজ এ রিজনাল লিডার ইন দ্য গ্রিন স্টিল, ড্রয়িং ইনভেস্টমেন্ট, টেকনোলজি পার্টনারশিপ এবং দ্য নিউ মার্কেট অ্যাক্সেস। আমরা যদি এটা প্রপারলি করতে পারি তাহলে আমরা নতুনভাবে যদি আমরা ইনোভেশন আনতে পারি, আমাদের কিন্তু গ্রিন সার্টিফিকেশনের মাধ্যমে, লিড সার্টিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা গার্মেন্টসগুলো একটা জায়গায় যেতে পারতেছি। সামনে কিন্তু আপনি ফাইন্যান্স পাবেন না যদি আপনার ইএসজি স্ট্যান্ডার্ড না থাকে। তো এটা বটম লাইন। এবং আমি মনে করি গ্রিন ক্লাইমেট ফান্ড এবং অন্যান্য ফান্ড থেকে সেই ফান্ড নেওয়ার জন্য আপনাদের প্রিপারেশন নেওয়া। জাকির ভাই, ধন্যবাদ। জি থ্যাংক ইউ জাকির ভাই। আমি এরপরে মাহফুজ রাসেলকে ইনভাইট করছি। মাহফুজ রাসেল হচ্ছে ফাউন্ডার অফ পিঠাছড়া ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন ইনিশিয়েটিভ। ধন্যবাদ সবাইকে, প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। এখানে অনেকগুলো মজার মজার কথা উঠে আসছে, আমি অল্প কয়েকটা কথা বলবো। যেটা হচ্ছিল এখানে স্পেসিফিক কিছু রিনিউয়েবল এনার্জির কথা আসছে। আমি জানি যে বাংলাদেশে যেই স্টিল ইন্ডাস্ট্রি আছে অনেকেই রুফটপ সোলার প্যানেল ইউজ করতেছে। আসলে কতটুকু ব্যবহার হচ্ছে ওখান থেকে, কতটুকু নেওয়া হচ্ছে বা এর চেয়ে বেশি করা যায় কিনা, এই ডাটাগুলো আমরা আসলে পাই না পাবলিকলি। এগুলো আমার মনে হয় পাবলিকলি দেওয়া দরকার। হ্যাঁ, তারপরে হচ্ছিল ওয়েস্ট ওয়াটার, বলছে যে রেইন ওয়াটার সার্ভিসিং হচ্ছে, সেটা ব্যবহার হচ্ছে, কিন্তু এটারও কিন্তু তেমন কোনো ডাটা নেই। এটা আসলে ইউজ হচ্ছে কিনা বা রিউজ হচ্ছে কিনা এটা আসলে ডাটা খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয় স্টিল ইন্ডাস্ট্রি এগুলোকে আরও পাবলিকলি দেওয়া উচিত, কারণ না হলে আমরা তো জানি যে পানি কীভাবে নষ্ট হচ্ছে আশেপাশে নদীগুলোর। পাহাড় কাটার একটা ব্যাপার আছে স্টিল ইন্ডাস্ট্রি, সীতাকুণ্ডের দিকে দেখা যায় অনেক পাহাড় কাটা হয়, পাহাড় কাটা হয়েছে এক্সটেন্ড ডেভেলপ করতে গিয়ে। এই ব্যাপারে কতটুকু আসলে কাজ করা হয়েছে বা কতটুকু এগুলো খেয়াল রাখা হয়েছে গভর্নমেন্ট লেভেলে বা আপনারা স্টিল ইন্ডাস্ট্রি যারা আছেন, সেটা নিয়ে আমার মনে হয় আমাদের কথা বলা দরকার, কারণ আমরা জানি এটা কতটা গুরুত্বপূর্ণ বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য। আর কিছু পয়েন্ট আমি বলি, খুব দ্রুতই বলবো, যে আমরা এখন আমি যেটা জানি যে ইলেকট্রিক এবং গ্যাস এই দুটোই ব্যবহার করা হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে। এটা খুব ভালো যে এগুলো বেশ ডেভেলপড একটা সিস্টেম। কিন্তু এর বাইরেও দেখা যায় মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেকগুলো দেশে হাইড্রোজেন ইউজ করছে। এটা বোঝা যায় হাইড্রোজেনটা খুব এক্সপেন্সিভ, কিন্তু যেহেতু এটা সামনে আসতে পারে, ডেভেলপ একটা জিনিস হতে পারে, বা অনেকগুলো দেশ চেষ্টা করতেছে, যেন আমাদের সুইডেন, ইটালি, অস্ট্রিয়া, জার্মানি, ইভেন আমাদের পাশের দেশে ইন্ডিয়াও এখনও কিন্তু এটা নিয়ে কাজ করা শুরু করতেছে। তা আমার মনে হয় এদিকে একটু নজর দেওয়া যায়, যতটা এক্সপেন্সিভ হোক, কারণ ভবিষ্যৎ তো আর আমাদের যে পৃথিবীর অবস্থা, আমরা যে অবস্থায় আছি, জলবায়ুর যে অবস্থা, এতে কিন্তু আসলে বাঁচার কোনো উপায় নেই। তো এটা খুব এক্সপেন্সিভ, এগুলো এক্সপেন্সিভ হোক,
কিন্তু আমরা যদি এখন থেকে কোনো পলিসিতে যেতে পারি গভর্নমেন্ট বা প্রাইভেট লেভেলে, যে আসলে আমরা হয়তো 10 বছর পর কিছু করতে পারবো, তো আমাদের আসলে খুব দ্রুত এটা নিয়ে আসলে এগুলো নিয়ে আমার মনে হয় আলাপ আলোচনা শুরু করা দরকার। আর যেটা বলবো, যেটা স্ল্যাগ হয় মানে ওয়েস্ট যেটা বের হয় সেটা দিয়ে, যেমন ধরুন আমরা যত জানি যে BSRM গভর্নমেন্টকে দেয় রোডের কিছু কাজের জন্য দেওয়া হয়, পেভমেন্টের কাজে, কিন্তু এটা কতটুকু দেওয়া হচ্ছে তারও তেমন কোনো হিসাব নেই। এটা আমার আরও এটা সিমেন্ট, আমরা যদি জানি যে, আমি যতটুকু পড়ে জেনেছি যে সিমেন্ট ক্লিংকারে দিলে এটা কিন্তু আরও কার্বন ইমিশনটা কমে যায়, কারণ সিমেন্ট এটা ভালো ব্যবহার, সিমেন্টের জন্য ভালো, এবং ফার্টিলাইজারের জন্য ভালো ব্যবহার করা যায়। অনেকগুলো দেশ ব্যবহার করছে, জাপান ব্যবহার করছে, ইন্ডিয়াও ব্যবহার করছে, তো এদিকেও আমাদের মনে নজর দেওয়া উচিত। সর্বোপরি যে কথাটা হচ্ছিল, মূল কথা হচ্ছিল যে জলবায়ুর দিকে, মানে গাছপালা বলেন আর যেটা বলে আমরা যে পানি বলেন বা আমাদের এয়ার পলিউশন বলেন, সব দিক থেকে খেয়াল করে বা বায়োডাইভার্সিটি করে খেয়াল করতে গেলে, সব দিক থেকে গেলে আমাদের আসলে এই যে একটু আগে জাকির ভাই বললেন, অনেকগুলো কথা তুলে আনলেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এর কোনো আসলে এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ টু দ্য পয়েন্ট কথা বলার জন্য। আমি এখন শারমিন সুলতান জয়াকে ইনভাইট করছি, উনি চিফ পিপল অফিসার GPH ইস্পাত। Assalamu alaikum. Thank you for giving me the opportunity to talk about the steel industry, because I have been working there for some time. So to start with, as you know, in 2020, the Ministry of Environment, Forest and Climate Change defined and communicated the sectoral action plan and roadmap for implementing Bangladesh National Determined Contribution NDC. So the roadmap identified the industrial sector, particularly steel, as key to achieving the country's 21.8% emission reduction target by 2030. And the modernization process should be done through electric arc furnace conversion, energy efficiency and waste heat recovery, renewable energy integration, scrap circularity and MRV and capacity building framework, যেগুলো নিয়ে আমরা অলরেডি আমাদের আগের বক্তারা কথা বলেছেন। So what we have done in GPH Ispat, we have actually achieved the 2030 goals in 2020. How? That year in 2020, GPH launched commercial production using the world's finest quantum electric arc furnace, marking Bangladesh entry into a new era of steel by lowering carbon high efficiency steel making, যেখানে প্রায় আমরা 235 kg carbon savings করছি per ton through energy optimization, এবং 1.65 ton carbon savings হচ্ছে through scrap recycling. So আপনারা যদি QEAF এই টেকনোলজি সম্পর্কে জানেন, they actually this technology refining from the preheat to pour. So our efficiency has been independently validated by SREDA through a national energy credit. By October 2025, GPH will receive ISO 5001 energy management certification, supported by our certified energy manager. এরপর আমরা যেহেতু ভূমিকম্প প্রতিরোধ নিয়ে অনেক কথা বলছি, সিসমিক সিস্টেম নিয়ে কথা বলছি, সেখানে আমরা কিন্তু অলরেডি উই হ্যাভ স্টার্টেড প্রডিউসিং হাই স্ট্রেংথ ফুললি রিফাইন অ্যান্ড holistically green rod B600 CR and 600 DR. From this advanced refining process emerged B600 CR and B600 DR quantum reburst, Bangladesh first high strength fully refined seismic grade steels, যেটা এখন বাংলাদেশে আমরা obviously we are claim ourselves as one of the pioneers, এবং বাংলাদেশের বিভিন্ন স্ট্রাকচারাল ইয়েতে কাজ হচ্ছে, এবং আমরা বেসিক্যালি বুয়েটের সাথে খুব নিবিড়ভাবে এটা নিয়ে কাজ করছি। So their strength, ductility and chemical uniformity make them ideal for high rise and earthquake prone zones. So that's how we are basically contributing to the, I would say, the environment and economy overall. And our guiding principles and philosophy: God-fearing, plain living and high thinking, which is GPH basically. A value system that perhaps shaping how we think about people, profit and planet. So thank you so much. This is it. I would like to mention that we are basically
trying to contribute as much as possible as a responsible steelmaker. And definitely from this panel, whatever comes as a recommendation, we're going to, let the management know, and we'll do our part. Thank you so much. থ্যাংক ইউ টু দ্য পয়েন্ট কি করছি আমি এখন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামীমকে ইনভাইট করছি। উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যান্ড প্রজেক্ট ডিরেক্টর সিডিএ, চিটাগং ডেভেলপমেন্ট অথরিটি। আসসালামু আলাইকুম। প্রথমে আজও কমিটির ধন্যবাদ দিই আমাদেরকে ইনভাইট করার জন্য। তো সরাসরি টপিক্সে যাই। এতে কিছু না, আমিনুল ইসলাম স্যার বললেন যে কনক্রিট আরসিসিটা, যেটা এখানে স্টিল আর কনক্রিটের একটা গেম, টিটি গেম। তো আমরা স্টিল স্ট্রেংথ ডেভেলপ করছে যে ইটস গুড, কারণ ভূমিকম্প সহনীয় স্ট্রাকচারের ক্ষেত্রে হাই স্ট্রেংথ স্টিলের বিকল্প নাই। কারণ আমরা জানি যে ভূমিকম্প যখন হয় তখন এটা টিল্টেড হয়, টেনশন গভর্ন করে, টেনশনটাকে রিডিউস করে স্টিল। বাট সিমিলটেনিয়াসলি যদি হাই স্ট্রেংথ কনক্রিট বা তার সাথে যে সামঞ্জস্যপূর্ণ কনক্রিট আমরা ইউজ না করতে পারি, তো এই গেমটা কিন্তু একপেশে হবে। তো আমি এখানে আজকে যেহেতু নীতি নির্ধারক এখানে আছেন, মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, কনক্রিটটাকে আমরা সিমিলটেনিয়াসলি কীভাবে স্ট্রেংথ হাই করা যায় আমি একটি উদাহরণ দিই। চট্টগ্রামে আমরা যে ফ্লাইওভারগুলো করছি, তো এগুলো দেখবেন যে কলমের সেকশন অনেক বড়। তো কেন হচ্ছে, আমরা বেস করতেছি কনক্রিটটা আমরা ম্যাক্সিমাম কত স্ট্রেংথ মানে আমরা প্রডিউস করতে পারবো, যেটা আমরা 6000 PSF বেশি না। তো ওকে ধরে যখন ডিজাইন করি, স্বাভাবিকভাবে আমাদের পায়ারের সেকশন অনেক বেশি আসছে, এবং পায়ার সেকশন যখন বেশি আসে ডিজাইন কোড অনুযায়ী আমরা দেখা যাচ্ছে 1% বেশি রিইনফোর্সমেন্ট ইউজ করতে পারছি না। তাহলে হাই স্ট্রেংথ স্টিলটা ইউজের জায়গাটা কোথায়? আচ্ছা, সিমে আবার সমানভাবে দেখি, ঢাকা শহর এলিভেটেড এক্সপ্রেস হয়েছে 4 করছে, ওখানে কিন্তু পিলার সাইজ এত বড় না, ওখানে কিন্তু আরও পারফেক্ট কম্বিনেশন করেছে স্টিল এবং কনক্রিট। তো স্টিল স্ট্রেংথ আমরা এখনও আমরা ডেভেলপমেন্টের সাথে যেহেতু জড়িত বা আমাদের গভর্নমেন্ট প্রজেক্টগুলো করি, এখনও কিন্তু নিম্ন স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা স্টিলের উপর ডিপেন্ড বেশি করি। কারণ আমরা যে স্টিলগুলো ইউজ করি, ভালো অনেক কোম্পানি বাংলাদেশে এখন আছে যে আর্ক ফার্নেস স্টিল প্রডিউস করতেছে, যেগুলো আসলেই অনেক ভালো। তো স্টিলের উপর ডিপেন্ড করি। বাট কনক্রিটটাকে শুধু সিমেন্ট না, কনক্রিটের সাথে এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট আসে। তা আমি একটা আমি বাইরের কান্ট্রিতে দেখার সুযোগ হয়েছে যে কনক্রিটে আমাদের মূল জিনিসটা কি, এগ্রিগেট, কোর্স এগ্রিগেট। স্টিল নাও আমরা কিন্তু কোর্স এগ্রিগেটগুলো ভালো ইউজ করি না। কিছুদিন আগেও আমরা সিলেটে লুঙ্গিপাড়া লোকজন যেগুলো ব্যস্ত আমরা সেটাই ইউজ করছি। বাট রিসেন্টলি আমরা এটা সরকারি উদ্যোগে বন্ধ হওয়াতে ইম্পোর্টেডগুলো করছি। আমি ওখানে দেখেছি যে এই কনক্রিটটাও ওরা ইন্ডাস্ট্রি থেকে দিচ্ছে, এবং এটা গ্রেডেশন ওয়েল গ্রেডেড, যার ফলে ওরা ওদের PSI শুরু হয় 10,000 PSI দিয়ে। সো হাই স্ট্রেংথ স্টিলের ক্ষেত্রে আমাদের আসলে অ্যাচিভ করতে হবে এরকম 7,000 8,000 কনক্রিট পেয়েছে। যাক, এনিওয়ে এটা টেকনিক্যাল সেশন স্যার অলরেডি বলেছেন। তো এটাই কনক্রিট সিমিলটেনিয়াসলি আমার উন্নতি করা উচিত। এবার আসে কিছু রুলস রেগুলেশন, যেহেতু সিডিএ ডেভেলপমেন্ট অথরিটির সাথেও মনিটরিং অথরিটি। তো আমাদের যে ড্যাপ আছে, ড্যাপে প্রথমে বিষয়গুলো আছে, ইমারত বিধিমালা বিষয়গুলো আছে, কিন্তু এখানে গুড প্রোডাক্ট করার মনিটরিং বিষয় কোনো কিছু নাই। আমরা ইনডাইরেক্টলি এই জিনিসগুলোকে ফলো আপ করি, কারণ আমাদের বিধিমালা আছে গুণগত মান নিশ্চিত করতে হবে এবং সাস্টেনেবল টেকসই নির্মাণ হতে হবে। তো এটা করতে গেলে দেখা যাচ্ছে যে এই একটা ইন্ডাস্ট্রিগুলো যখন ডেভেলপ করে, তো আমরা বিধিমালার আলোকে ইন্ডাস্ট্রিগুলো কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি করি। তো স্টিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে আমাদের যে র মেটেরিয়ালস লাগে সেটার মূল খোরাক কিন্তু আমাদের চিটাগংয়ের জাহাজ শিল্প যেটা আছে সেখান থেকে স্ক্র্যাপটা আছে। তো জাহাজ শিল্প প্রায় আমাদের অ্যালন্ডি সিশোর 12 কিলোমিটার লেন্থের একটা জাহাজ শিল্প আছে। বাট ওখানে আমরা কমপ্লায়েন্স মেনটেন করতে পারি না, বিশেষ করে সিডিএ পক্ষে। কেন, জাহাজ শিল্প যে ইয়ার্ডগুলো আছে ম্যাক্সিমাম ওপেন, আমরা বিধিমালা স্ট্রাকচার না থাকলে আমরা করতে পারি না। সেক্ষেত্রেও অবশ্য এখন সিডিএ তাদের বিধিমালা আমরা আপগ্রেড করছি। তো এই জাহাজ শিল্প এই সেক্টরটা কীভাবে বিধিমালা আওতায় আনা যায়, এটা গ্রিন ফ্যাক্টরি বা গ্রিন ইয়ার্ড কীভাবে করা যায়, অলরেডি 6-7টা ফ্যাক্টরি গ্রিন ইয়ার্ড করেছে। গ্রিন ইয়ার্ড মানে শুধু গাছ লাগানো না, তা না, এখানে এই শ্রমিক নিরাপত্তা, ফায়ার সেফটি আছে। ইভেন কি একজন স্যার কিছু আগে বলেছেন, যা কিছু যে আমরা না ম্যাডাম নাই স্যার,
Sorry. জি জি সরি একটা চলে ঠিক এখন আরেকটা বিষয় যা আমরা ইন্ডাস্ট্রিগুলো কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি করার জন্য এখন ফোকাস করা হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলো এর সাথে স্টিল আমরা যেহেতু টেকসই নির্মাণের জন্য গুণগত মানসম্পন্ন ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে, তো আমরা কিছু এই নির্মাণ শিল্পের সাথে যারা জড়িত যেসব প্রতিষ্ঠান যেগুলো আমরা এনলিস্টেড করছি এবং ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো আমরা এনলিস্টেড চিন্তাভাবনা করছি, যদি হয় তাহলে এই একটা যে আমাদের ব্যাঙ্কিংগুলো যেরকম গ্রিন ব্যাংক আছে, যদি এরকম এনলিস্টমেন্ট হয় যে স্টিল কোম্পানি বা সিমেন্ট কোম্পানি এগুলো 8-10টা লিস্ট মানে গ্রিন লিস্টে থাকে, তাহলে এই ধরনের যদি ম্যাটেরিয়ালস ইউজ করে দেখা যাবে যে আমাদের গুণগত মান নিশ্চিত করাটা অনেকখানি সম্ভব হবে। যাক, সিডিএস তার বিধিমালার যে স্বল্প জুরিডিকশন আছে নির্মাণ শিল্পের এই উন্নতি সাধনের জন্য চেষ্টা করে যাচ্ছে। ঠিক আছে, আমি পরিশেষে উদ্যোক্তাদের আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি এখন মোহাম্মদ শামসুদ্দোহার কাছে যাব। উনি হচ্ছেন অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। আশা করি উনি এই কথাটাও বলতে পারবেন যে কেন আমাদের হায়ার গ্রেডের স্টিল থাকা সত্ত্বেও ডিজাইন পর্যায়ে কেন আমরা লোয়ার এখনো ধরে রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমাদের উপদেষ্টা মহোদয়ের আরেকটা মিটিং আছেন, আমি শুধু টু দ্য পয়েন্টে দুটো কথা বলবো। সেটা হলো আজকে কিন্তু আমাদের যে টপিকটা ছিল সেটা হলো বাংলাদেশ স্টিল ইন্ডাস্ট্রি ড্রাইভিং সাস্টেনেবল সিস্টেমিক ডিজাইন অ্যান্ড অ্যাডভান্স রিফাইন স্টিল ফর ম্যাক্সিমাম কনজিউমার স্যাটিসফ্যাকশন। এখানে যে জিনিস দুটো এসছে সেটা হলো যে স্টিল আমাদের বিভিন্ন গ্রেডের উৎপাদন হচ্ছে, কিন্তু ওই অনুসারে আমাদের ডিজাইন অথবা ডেভেলপমেন্টে কাজ হচ্ছে না। আর একটা হলো যে আমিনুল স্যার যেটা বলেছেন সেটা হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর আরবানাইজেশন, আমাদের দুইটাই লাগবে। আমরা কোনটাকে বাদ দিতে পারবো না। পাহাড়ও কাটতে হবে, আমাদের ওই পাহাড় কেটে আয়রন আনতে হবে, কিন্তু এইগুলো করতে যায় সেটা আমাদের যে পরিবেশ আছে সেটার দিকে নজর দিতে হবে। আপনি যদি বলেন যে এখন আর ওই আকরিক আহরণ করা যাবে না অথবা ওই লাইম পাহাড় কাটা যাবে না, এটা আপনি পারবেন না। তার কারণ আমরা এমন একটা স্টেজে চলে আসছি যেটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, আরবানাইজেশন করতে হবে। আমাদের এখানে দেখতে হবে যে আমরা আমাদের পরিবেশ, পাহাড় তো কাটতেছি, আমরা হলো লাইমস্টোন নিয়ে আসছি, যখন পাহাড় কেটে নিয়ে আসছি। আমাদের এই যে লাফার সিমেন্ট যে আসতেছে সেটা তো ত্রিপুরা থেকে পুরো 17 কিলোমিটার বেল্ট দিয়ে চলে আসতেছে। এগুলো তো পরিবেশের উপর একটা প্রভাব ফেলছে, সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি আর কি। হ্যাঁ, সেটা যদি আমরা কাটি সেটা আবার প্রতিস্থাপন করি কীভাবে জলবায়ুকে পরিবেশকে আমরা পাহাড় প্রতিষ্ঠা না করলেন আপনি গ্রিনারি, আমরা পাহাড় কাটলে তো আমার গ্রিন নষ্ট হচ্ছে, গ্রিনারি নষ্ট হচ্ছে, গাছপালা নষ্ট হচ্ছে, এগুলো তো আমরা কিছু করতেছি না। কথা না বলি যেটা বিশেষ করে সরকারি পর্যায় থেকে আমরা কেউ এমন কোনো কথা না বলি দেশের আইনের বিরুদ্ধে যায়। পাহাড় কাটা দেশের আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা বালখিল্যতা করে আসেনি। নিশ্চয়ই সরকার যখন আইন করেছে যথেষ্ট পরিমাণ আলাপ আলোচনা জনদাবির প্রেক্ষিতে করেছে। সেই জন্য একেবারেই অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা প্রকৃতির কোনো কিছুতে হাত দিব না, এটাই হবে আমাদের মোটো। নেচার থেকে আসতে সেই জিনিসটা বলার চেষ্টা করেছি, আমি পাহাড় কাটার কথা বলিনি ম্যাডাম। ধন্যবাদ। আরেকটা হলো যে জি জি ম্যাডাম, আমি আপনার খুবই লার্নেড আপনার খুবই ভক্ত স্টুডেন্ট। আমি 2011 থেকে আপনার বেলাতে ট্রেনিং করেছি 4টা। আপনার তখন ওনার স্পিরিট কিন্তু ভালো ছিল, আমি ভালো গুড স্পিরিটে কথা বলতেছেন। আমি কিন্তু পাহাড় কাটার কথা বলতে চাই না, আমি বলতে চাচ্ছি যে না, ঠিক আছে, আপনি প্লিজ ক্যারি অন। নিয়ে আসি সেটা পাহাড়ি করে। ধন্যবাদ। আরেকটা হলো সেটা হলো যে এখানে আমাদের দেখতে হবে সেটা হলো যে আমাদের 10% ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রি থেকে কার্বন আসতেছে আর 8% আসতেছিল সিমেন্ট। এই জায়গায় আমাদের একটু নজর দিতে হবে যে আমরা আমাদের যারা ম্যানুফ্যাকচারার আছে স্টিল এবং সিমেন্ট তারা কিভাবে এটাকে আরও কমিয়ে নিয়ে আসতে পারেন। শাহরিয়ার ভাই একটা কথা বলেছেন প্রথমেই যে আমরা নন ফায়ার ব্রিকের কথা বললাম, কেন হচ্ছে না। আমি আপনাকে অ্যাসিওর করতে চাই সেটা হলো যে আমাদের যে গভর্নমেন্ট সেক্টরগুলো যেগুলো আছে, পিডাব্লিউডি 100% নন ফায়ার ব্রিকে চলে গেছে, এখন আর ফায়ার ব্রিকে যায় না।
আমি জানি যে রাজুকও সেইভাবে কাজ করতেছে, কিন্তু সবচেয়ে যেটা মানে বার্নিং ইস্যু যেটা, সেটা হলো প্রাইভেট সেক্টরে এটা খুব একটা বেশি ইউজ হচ্ছে না। আমাদেরকে যেটা এনফোর্সমেন্ট করতে হবে যে কীভাবে নন ফায়ার ব্রিকটাকে আমরা প্রাইভেট সেক্টরে নিয়ে আসতে পারবো। এই জন্য আমরা পিডব্লিউর তরফ থেকে অথবা গভর্নমেন্ট সেক্টর থেকে যেটা আমরা করার চেষ্টা করতেছি যে নন ফায়ার ব্রিক যারা করতেছে, ম্যানুফ্যাকচার যারা বড় বড় ইন্ডাস্ট্রি, যারা ম্যাক্স কনক্রিট, তারপরে হলো তিলোত্তমা, তারপরে হলো আপনার কনকট, এগুলোকে কিন্তু আমরা পেট্রোনাইজ করতেছে। আমাদের শিডিউলে সেগুলোকে তাদের সাথে কনসাল্ট করে সিরিজ অফ বৈঠক করে তারা কতটুকু তাদের মালামালের দাম কীরকম হলে তারা ইয়ের মধ্যে থাকবে, উইন উইন সিচুয়েশন থাকবে, এগুলো করে কিন্তু আমরা করতেছি। তো সেই হিসেবে আমি ইন্ডাস্ট্রি, যারা স্টিল ইন্ডাস্ট্রি করতেছেন, যারা সিমেন্ট আছেন, তারা চেষ্টা করবেন যাতে আমাদের কার্বন ইমিশনটা আর কীভাবে কমানো যায়। নতুন নতুন টেকনোলজি, যে ম্যাডাম বলেছেন নতুন টেকনোলজি কীভাবে ইনভলভ করা যায়। ম্যাডামের সাথে আমাদের একটা এমইউ আছে, পিডব্লিউডি রিসার্চ একটা ইউনিটের সাথে কাজ করতেছে। আর আরেকটা যেটা সবচেয়ে যেটা আছে স্ল্যাগ, ওই যে ভাই বলেছেন, স্ল্যাগটাকে যদি আমরা একদম প্রপার যদি একটা হিসাব থাকে আমাদের যে কোন ইন্ডাস্ট্রিতে কতটুকু স্ল্যাগ হচ্ছে, এমনকি এটা কোথায় যাচ্ছে, এটা কিন্তু এই সুনির্দিষ্ট করে কোথাও যাচ্ছে না। যে যেভাবে পারতেছে সে সেইভাবে ইউজ করতেছে। এমনকি স্ল্যাগের ইউজ যদি আমরা রিউজ করতে পারি, এইটাই তো রিফাইন বলতেছেন আমরা, যে রিফাইন ইন্ডাস্ট্রি আমরা করতে যাচ্ছি। আর শেষে আমি যেটা বলবো, এটা ম্যাডামের উপরে দায়িত্ব পড়ে, কারণ ম্যাডামের সাথে আমরা অনেক বিএনবিসি নিয়ে কাজ করেছি, এখনও ড্যাপ নিয়ে কাজ করেছি। আমি সদস্য হিসাবে ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি এই বিএনবিসিকে চেঞ্জ না করেন তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু সার্ভাইভ করবে না। তার কারণ আপনার বিএনবিসিতে আপনার 400 থেকে 420 গ্রেডের যেগুলো সিসমিক জোন এরিয়া সেই জায়গায় বলা আছে, আর যেগুলো আপনার লেস অথবা মাইল্ড সিসমিক জোন যেগুলো, সেগুলোতে বলা আছে 500। আর আপনি যদি এই বিএনবিসি চেঞ্জ না করেন অথবা ওই আইনের মধ্যে না নিয়ে আসেন, তাহলে কিন্তু 700 এই গ্রেড, এমনকি 6, এখন নতুন ওনার বের করছেন 600 বিআর এবং 600 ডিআর, এটাও কিন্তু ইউজ করার কোনো সুযোগ নেই। কোনো ডিজাইনারই কিন্তু আপনার বিএনসি কোর্টের বাইরে কোনো কাজ করতে পারবে না। আমাদের এখন যেটা করতে হবে, পুলিশ এবং আজকে থেকে আপনারা করেন, সিদ্ধান্ত নেন যে আমাদের বিএনবিসি যে কোর্টটা আছে, যে জায়গায় আমাদের, এটা তো অনেক আগের করা, সেই 2000 সালের করা, কারণ 1995, তারপর 2025 চলে আসছে। আমরা এটা এখন বিএনবিসিতে যদি চেঞ্জ না করি, তাহলে আমি যতই এই গোল টেবিল বৈঠক করি, যাই করি, আমার কিন্তু কোনো কাজে আসবে না। আমি ডিজাইন করব 420 ধরে, কিন্তু লেমেন আমরা যারা বাড়িঘর বানাচ্ছে, তারা কিন্তু ফিল্ড থেকে ওই 7000 অ্যাম্পিয়ারি রড কিনবো। ওই আমার ডিজাইন কিনতে হবে 4টা রড, ওই 4টা রডই কিন্তু সে দিবে, অথবা 6টা রড, তার কিন্তু লাভ হচ্ছে না। এই জন্যই আমি ম্যাডামের কাছে আমার আর্জি থাকবে যে আজকে থেকে সিদ্ধান্ত হোক যে আমরা বিএনবিসির যে ডিজাইন কোডটা আছে সেটা আমরা চেঞ্জ করব। আর একটা হলো যেটা, সেটা হলো যে এই যে এত আমরা ভালনারেবল হচ্ছে, বিল্ডিং ভেঙে পড়তেছে, জানমালের ক্ষতি হচ্ছে, এর জন্য যেটা দরকার BBRA, এটা ম্যাডাম জানেন, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি, এটা আজ পর্যন্ত সেটা কাজ করছে না। এমনকি আপনারা কোনো কমিটিও করেন নাই। আমরা একটা আপনারা বলতে ম্যাডাম আপনাকে না, আপনাকে বলতে আমি বোঝাচ্ছি যেটা, যারা এটা নীতি নির্ধারণ আছে, এর মধ্যে আমিও আছি, কারণ আমি ওই বিএনবিসির কমিটির সদস্য সচিব, আমি আছি, আমি আমাকে বাদ দিয়ে বলছি না। কিন্তু আমরা যদি না করি, তাহলে এই BBR যদি আমরা রেগুলেটরি অথরিটি যদি না করি, তাহলে এই বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন, যে আমাদের কোয়ালিটিটা, আমরা তো কেউ অথরিটি নাই। একটা বিল্ডিং আপনি দেখেন ডিজাইন করতেছেন, রাজক পাস করে দিচ্ছে, সে বিল্ডিং বানায় ফেলছে, ওখানে কিন্তু আর যাওয়ার কোনো সুযোগ নাই। আর রাজকের ওই ক্যাপাসিটিও নাই যে প্রত্যেকটা বিল্ডিংয়ে যায় সে তার সুপারভাইজ করে, এটা অসম্ভব। এটা বলা যায় না যে হাজার হাজার বিল্ডিং হচ্ছে, উনি কয়টা সুপারভাইজ করবে। পরিশেষে যেটা বলবো সেটা হলো যে আরও ভালনারেবল যেটা, সেটা হলো যে ওই যে আপনার RRM বলেন, তারপরে BSRM বলেন, তারপরে GPH বলেন, আবার এদিকে যদি আমি ওই যাই নারায়ণগঞ্জ যাই, নারায়ণগঞ্জে যদি আরও কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো আপনার মুড়ির টিন ভেঙে স্টিল বানাচ্ছে, আর ওনারা তো আপনারা BLA থেকে রড বানাচ্ছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মার্কেটে সেটাকে রিকগনাইজ করার মতো BST আছে, কিন্তু সেটা ভালোভাবে রিকগনাইজ হচ্ছে না। কারণ যখন একটা কন্ট্রাক্টর যখন রড কিনতে যাচ্ছে, BSRM দেখতেছে যে তার কেজি হলো 80 টাকা, আর আরেকজন যে আসছে বন্ধ স্টিল, সে দিচ্ছে হলো মনে করেন 70 টাকা, সে কিন্তু 70 টাকায় নিয়ে আসবে। আমি কিন্তু তার সাথে চ্যালেঞ্জ করতে পারবো না। চ্যালেঞ্জ কেন করতে পারবো না? বলো যে এটা তো আপনার বাংলাদেশের চলমান, BST বলে দিচ্ছে আমার সার্টিফিকেট আছে, আমি কেন দিতে পারবো না? এই জায়গায় আপনাদেরকে এই যে হাই স্ট্রেংথ স্টিল করতে যাচ্ছেন, এই জায়গায় আপনাদের এনফোর্সমেন্ট দিতে হবে যে হাই স্ট্রেংথ স্টিল হলে সেটা এনশিওর হয়েছে কিনা। কারণ ওনারা তো যখন এটা করতে যাচ্ছেন তখন খরচ হচ্ছে, তো খরচ হলে খরচটা টাইটেন রাখেন। জি, আরো স্পিকার আছে তো। জি, ধন্যবাদ সবাইকে।
আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আর আমি পাহাড় কাটার কথা বলিনি। না ঠিক আছে, আপনার কথা খুব গুড স্পিরিটে ছিল। আমাদের এখানে পরের স্পিকার ছিল আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ, উনি বোধহয় আসেন নাই না? তো আমরা লেটস মুভ টু ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম, উনি চিফ ইঞ্জিনিয়ার রাজু। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য শুনছিলাম। আসলে আমরা রাজুক তো পিডব্লিউডির শিডিউল, পিডব্লিউডি ডিজাইন ফলো করি। আর বিএনবিসি যেহেতু আমাদের ডিজাইনাররা বিএনবিসি ফলো করে আমার এই দোয়া ভাই ভালোই বললেন যে আসলে বিএনবিসিতে 500-এর উপরে আসলে আমাদের ডিজাইনের নাই। তো বিএনবিসিটা মনে আপডেট করা দরকার। 2020-তে লাস্ট আপডেট হয়েছে। এটা মনে কমিটি কাজ করতেছে। এটা হলে আমার মনে হয় যে হাই স্ট্রেন্থটা আমরা হয়তো তখন গভর্নমেন্ট লেভেলে ইউজ করতে পারবো আর কি। আর 500 পর্যন্ত, 500 মানে যেমন ধরেন রাজুক অ্যাপার্টমেন্ট, এটা কি 500? 500 আর এখানে আমাদের ডিজাইন পিডব্লিউডির মাধ্যমে ডিজাইন করা, তো ডিজাইনটাও যেমন যেতে অ্যাপ্রুভ বিএনবিসির বাইরে তো আমরা যাই না। আর আমরা আশাবাদী যে বাংলাদেশে তো এক সময় নন গ্রেড ইউজ হতো, তারপরে 40 গ্রেড চালু হলো, তারপরে 60 গ্রেড। তো গ্র্যাজুয়ালি আসতেছে আমরা আমাদের টেকনিক্যাল পার্সনরাও এইভাবে আপডেট হচ্ছেন। আমার মনে হয় যে হাই স্ট্রেন্থ স্টিল সবগুলো কোম্পানি তো করতে পারে না, তাই না? যারা যেসব কোম্পানিদের এই ধরনের ক্যাপাসিটি আছে, আমার মনে হয় সক্ষমতা যোগ্যতা আছে, তারাই করে। এবং এটাকে এনকারেজ করা দরকার। তো যদি আমাদের বইয়ের প্রফেসর স্যাররা আছেন এবং ওনারা যদি হাই স্ট্রেন্থটাকে ইউজ করার আমাদেরকে ডিজাইনে পারমিট করে, তখন আমরা রাজুক করব। আর আমরা রাজুক যেটা পিডব্লিউডি করেছে, আমরা এই বার্ন ব্রিক তো আমরা এনভায়রনমেন্টের কারণে আমরা কিন্তু টোটালি অফ, আমাদের শতভাগ আমরা কিন্তু এখন এই এএসি ব্লক ইউজ করতেছি বিল্ডিংয়ে। তো এই জন্য আমরা রাজুক কনসার্ন আছি এনভায়রনমেন্টের নিয়ে। আর আমি আজকের এই সবাই যে সিদ্ধান্ত হবে এবং এটাতে আমাদের রাজুকের এনফোর্সমেন্টের জন্য যেটা আমরা দেশের জন্য ভালো হবে, এবং এইখান থেকে টেকনিক্যালি যে সেশন থেকে যে রিকমেন্ডেশনটা আসবে সেটা আমরা ট্রাই করব আমাদের রাজুকে ইমপ্লিমেন্ট করার জন্য। থ্যাংক ইউ। আমি এখন মিস্টার মোহাম্মদ আনোয়ারুল আলম, উনি চেয়ারম্যান বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, ওনাকে ইনভাইট করছি। উনি আসেননি? আচ্ছা, সরি। তাহলে সুমন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড জেনারেল সেক্রেটারি বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বিশেষ করে আজকে ধন্যবাদ জানাতে চাই দি বিজনেস স্ট্যান্ডার্ড অ্যান্ড আবুল খায়ের গ্রুপকে রাউন্ড টেবিল মিটিং অ্যারেঞ্জ করার জন্য। আজকে আমি প্রথমে যে প্রেজেন্টেশনটা দেখলাম, সেখানে যে ইনফরমেশনগুলো ছিল, আমি একটু টাইম নিব শাহরিয়ার ভাই, বিকজ যেহেতু এটা আমার ইন্ডাস্ট্রি, আমি এটা নিয়ে কাজ করি। তো আমাদের স্টিল ইন্ডাস্ট্রিতে আপনি যেই এখানে যেই ডাটাগুলো দিয়েছেন, সেখানে একটু কারেক্ট করা দরকার আছে। ইন্ডাস্ট্রির টোটাল এখন ক্যাপাসিটি হচ্ছে 12 মিলিয়ন টন, হ্যাঁ, যেখানে আমরা অনলি মার্কেট ডিমান্ড হচ্ছে 6 to 7 মিলিয়ন টন। আমরা ইম্পোর্ট করি, আপনি যদি এনবিআরে যান, এনবিআরে গিয়ে দেখবেন যে আমরা 50 থেকে 52 লক্ষ টন, 55 লক্ষ টন কিন্তু বছরে আমরা স্ক্র্যাপ আমদানি করি। ডোমেস্টিকভাবে যেটা আমরা কালেক্ট করি সেটা আই থিঙ্ক লেস দেন 1 মিলিয়ন টনের মতো। সো এই ইন্ডাস্ট্রির এখন যেই চ্যালেঞ্জটা যাচ্ছে, আমরা জানি যে কিছুদিন আগে আপনাদের করা একটা রিপোর্ট দেখলাম সিমেন্ট ইন্ডাস্ট্রি, আমাদের এখানে এই ডাটাগুলোকে একটু ঠিক করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিং এ এন্টারপ্রেনার, আমি একজন উদ্যোক্তা, বাট বাংলাদেশে আসলে উদ্যোক্তাদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ আমি শুধু শিল্পায়ন করে যাব, বাট শিল্পের আসলে চাহিদাটা কত, আমার ভোক্তার চাহিদা কত। আমি যে আজকে এই যে আপনার গ্রিন আপনার ইমিশনের কথা বলছি বা আমি কার্বন নিয়ে কথা বলছি, আমাকে সরকারের মানে যারা পলিসি লেভেল আছে তাদেরকে এই জিনিসটাকে ফিক্স করতে হবে। আসলে আমার দেশে স্টিলের ডিমান্ড কত, আমি যে একটা ওভার ক্যাপাসিটি ইন্ডাস্ট্রি তৈরি করছি, সেখানে কিন্তু মার্কেটে আমি পণ্য বিক্রি করতে পারি না পারি, সেখানে কিন্তু আমার কনজামশন, আমি প্রোডাকশন করছি, আমি কার্বন ইমিশন করছি। এই জায়গাতে আজও পর্যন্ত কেউ এই দৃষ্টি দেয়নি। আমি দেখেছি যে আমাদের স্টিল ইন্ডাস্ট্রিতে আমরাও যারা উদ্যোক্তারা, আমরা প্রপার মার্কেট সার্ভে না করেই আমরা প্রকল্প লাগিয়ে ফেলি।
আপনি যদি ইউরোপে যান একটা দেশে, একটা গোত্রে, আপনি যদি মনে করেন যে এইখানে নেক্সট 30 বছর কি পরিমাণের পপুলেশন হবে, কি পরিমাণে কনজামশন হতে পারে, কি পরিমাণে ডেভেলপমেন্ট হবে, সেইটাকে চিন্তা করে এন্টারপ্রেনাররা তারা প্রজেক্ট লাগায়। দেন সেই কনজামশনটা শেষ হয়ে যাওয়ার পর ইন্ডাস্ট্রিগুলো একটা ROI প্ল্যানিং থাকে। আমাদের এন্টারপ্রেনাররা বিজ্ঞাপন দেখে দেখে শুধু ডিফারেন্ট সেক্টর থেকে সেই স্টিল ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার জন্য অতি আগ্রহী হয়ে আসছে। আমি দেখেছি যে এই ইনভেস্টমেন্টটা, আপনার একটা এন্টারপ্রেনার নিজস্ব ইকুইটি থাকে 30%, 70% হচ্ছে ব্যাংকের ইকুইটি। আপনি ইনসিকিউর ইনভেস্টমেন্ট করছেন। এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, 12 লক্ষ মানে 1,20,00,000 টন হচ্ছে ক্যাপাসিটি, সেখানে আরও 3টা ইন্ডাস্ট্রি সামনে আসতেছে আরও 30 লক্ষ টন নিয়ে। কেন ভাই? সরকার কেন এদেরকে বলছে না যে আপনারা স্টপ, আপনারা একটু থামুন? আমরা এনার্জি নিয়ে কথা বলছি, স্টিল ইন্ডাস্ট্রি হলো হাই এনার্জি ইনসেন্টিভ ইন্ডাস্ট্রি, স্যার জানেন। তাহলে আমরা এত পলিসি নিয়ে কথা বলছি যে এই জায়গাতে আমাদের কাজ করা দরকার, সেখানে আমরা কেউ কাজ করছি না। আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি খুব মাঝে মধ্যে, গতকালকে আমি একটা নিউজ দেখলাম আমার অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি ওয়েলকাম করলাম যে নেক্সট আরও 2-3 বছরে যারা আসবে তাদেরকে ওয়েলকাম করলে আসেন, অসুবিধা নেই ভাই। আমরা কম্পিটিশনে নেমেছি, এই কম্পিটিশনে নামি নাই, ধ্বংস হওয়ার কম্পিটিশনে নেমেছি। আপনার যে এত টাকা ইনভেস্টমেন্ট করছেন, আপনাকে চিন্তা করতে হবে না এটা আমি ইনভেস্টমেন্ট, মার্কেটের সাইজই তো নাই। এই যে ধরেন গত 5ই আগস্টের পরে আমরা জানি যে আমাদের 70% অলমোস্ট গভর্নমেন্ট কনজামশন, সেখানে এখন কোনো কনজামশন নাই। তো সেইখানে এই ইন্ডাস্ট্রি কীভাবে করে সার্ভাইভ করবে? আমাকে তো প্রতি মাসে দেখা যায় ব্যাংকে পেমেন্ট দিতে হয়। আমার একটা মিনিমাম প্রোডাকশন না করলে সেটার আমার একটা কস্ট মিনিমাইজেশন হবে না, আমার একটা ওভারহেডস আছে ফিক্সড। তা এই জিনিসগুলো আমরা কখনই চিন্তা করি না উদ্যোক্তারা। আমরা অবাক হই যে আপনি একটু আগে যেরকম এনার্জি নিয়ে কথা বললো, সোলার লাগানোর বিষয়ে, আমার ইন্ডাস্ট্রি যেই লেভেলের ইন্ডাস্ট্রি আমরা হয়তো রুফে করতে পারবো, যে ইন্ডাস্ট্রি অলরেডি হয়ে গেছে সেখানে কিন্তু এটা একটু চ্যালেঞ্জ সোলার করা। কারণ আমাদের ইন্ডাস্ট্রির শেডগুলো যে বড় হয়, মনে হচ্ছে যে আমরা ওখানে লাগাতে পারবো, বাট আমরা সোলার কয়েকটা কোম্পানির সাথে কথা বলেছি, এইটা একটু আমাদের জন্য চ্যালেঞ্জ। নতুন করে ইন্ডাস্ট্রি সামনে আসার আগে আমার মনে হয় সরকারকে এই জায়গাগুলোতে কাজ করা উচিত বলে আমি মনে করি। যেন আমার আসলে রিয়েল মার্কেট ডিমান্ড কত, এখানে নতুন করে ইনভেস্টমেন্ট আসলে এটা আসলে কি আমার মার্কেট কি ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাবে, ইনভেস্টমেন্টটা কি ইনসিকিউর করবে, এই জায়গাগুলোতে আসলে গভর্নমেন্ট পলিসি যারা মেকার তারা একটু চিন্তা করবেন প্লিজ। আমি এখানে ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা আমি যদি বলি, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের চিটাগাং বন্দর, বা আমরা যে আমাদের ডিপ সিপোর্ট না থাকার কারণে আমাদের কিন্তু এমনি আমাদের হিউজ ফ্রেট কস্ট নিতে হয়, আমাদের দেশীয় ডলার বিদেশে চলে যাচ্ছে। আমাদের দেশে ধরেন হচ্ছে হলো, আমি একটু আগে আমাদের আরেকটা কথা আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের পাওয়ার এবং গ্যাস, আমাদের স্টিল ইন্ডাস্ট্রিতে এখন যে লেটেস্ট টেকনোলজিগুলো নিয়ে আমরা ইন্ডাস্ট্রি শুরু করেছি, এখানে আমাদের গ্যাসের কনজামশন কম, বিকজ আমরা লিকুইড স্টিলটাকে স্ট্রেইট আমরা হচ্ছে হলো বিলেট ফর্ম করে 1300 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে আমরা রিবার তৈরি করছি। আমাদের এখানে একটা যখন আমাদের আনইন্টারাপ্টেড বিদ্যুৎ যখন সমস্যা হয়, একই ফার্নেসটাকে আবার যখন কারেন্ট ইলেকট্রিসিটি চলে যায়, সেটা কিন্তু আবার নতুন করে আমাকে মেল্ট করতে হচ্ছে। এই জায়গাতে আমাদের মোটামুটি বলতে গেলে আমরা একটা সার্ভে করেছিলাম, 30% ইন্ডাস্ট্রি এই সাফার করছে এটাকে আবার রিমেল্ট করার ক্ষেত্রে। এখানে আমার পাওয়ার নষ্ট হচ্ছে, আমার আবার এগেইন পলিউশন হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের কিন্তু খুব বিশেষ করে দেখা দরকার আমি বলে মনে করছি। আমরা যেরকম PWD LGRD যেরকম গ্রেড নিয়ে কথা বললেন, আমরা 500W বার ইউজ করা দরকার। আমাদের PWD LGRD MES আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সবাইকে 500W বারের দিকে BNBCকে এই বিষয় নিয়ে আলাপ করা দরকার বলে আমি মনে করি আর কি। এখানে আসলে আমার সেক্টর নিয়ে অনেক কিছু বলার আছে, বাট আমি আজকে যেহেতু আমাদের মূল থিমটা হচ্ছে আমরা গ্রেড নিয়ে কথা বলছি, আমাদের সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলছি, আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রি অলরেডি ওভার সাফিসিয়েন্ট, এখানে আর কোনো ধরনের বিনিয়োগ না আসুক। এটা একজন সরকার কখনোই চাইবে না যে বিনিয়োগ না আসুক, কিন্তু সরকারকে পাশাপাশি এটাও চিন্তা করা দরকার যে এই বিনিয়োগটা কতটুকু ইনসিকিউর ইনভেস্টমেন্ট। কারণ আমি তো আমার টাকা দিয়ে করবো না, আমি তো ব্যাংকের টাকা দিয়ে করবো প্রজেক্ট, আমি টাকা ফেরত না দিতে পারলে তো অসুবিধা নেই। এইগুলো সরকারের কাছ থেকে আসা দরকার আমি মনে করি। বিডাকে আমরা চিঠি দিয়েছি যে আপনি স্টিল ইন্ডাস্ট্রিকে ডিসকারেজ লিস্টে ফেলে দেন, এখানে আর কোনো ফার্দার কোনো ক্যাপাসিটি এখানে না আসুক। অলরেডি প্রায় 1.5 কোটি টনের মতো প্রোডাকশন নিয়ে আগামী 1-1.5 বছরের ভিতরে চলে আসছে।
আমার মাত্র 70 লক্ষ টন কনজামশন, যেখানে এখন বলতে গেলে 50 লাখও নাই, লেস দেন 50 লাখ। তা আমার মনে হয় যে আমরা এই বিষয়গুলো যদি ভবিষ্যৎকে চিন্তা না করে, আমার দেশটাকে আমার মনে করতে হবে যে দিস ইজ মাই কান্ট্রি। উদ্যোক্তারা শুধু প্রজেক্ট লাগিয়ে যাবে, সরকার রেভিনিউর জন্য শুধু ওনাকে ভাবা করবে, ট্যাক্স হলিডে দিবে, এটা হওয়া উচিত না। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ টু দ্য পয়েন্ট এবং প্যাশনেট বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন মোহাম্মদ মশিউর রহমান, উনি ফার্স্ট সেক্রেটারি ভ্যাট পলিসি এনবিআর, ওনাকে ইনভাইট করছি। আসসালামু আলাইকুম। আমার পূর্বের বক্তা সুমন চৌধুরী, ওনার বক্তব্যে মনে হলো পাহাড় না কাটলেও পাহাড় যে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা ওনারা করছেন সেটা বোঝা যাচ্ছে। আমি আজকে খুবই টেকনিক্যাল আলোচনা হচ্ছে। আমি যদি সবার প্রথমেই বলি যে we can just start our discussion from the side of NBR like this way. So once a steel bar met with a taxman at a coffee shop, and the steel bar claimed that I can bear 100 tons of load and pressure. And then the taxman replied, "Oh, really? Then why not you tell me the process of taking input credit of a contractor or collect trade bet from Purandaka?" And that's the real pressure actually. That's where we are actually working in NBR. Ladies and gentlemen, our honorable chair of this meeting, and as well as our august audience, assalamu alaikum. Actually, still today, whenever I first heard the topic of today's meeting, World Steel Day, I became so surprised, and আমি খুব চিন্তা করছিলাম what should be my talking points. But interestingly, I found so many interesting stories and similarities that lies with NBR as well as steel industry. Like স্টিল ইন্ডাস্ট্রির কথা যদি আমরা বলি, প্রতিটি রোডস, প্রতিটি কালভার, প্রতিটি বিল্ডিংয়ের কথা যদি বলি, প্রতিটি রেলের পথের কথা যদি বলি, সেখানে আছে কিন্তু ট্যাক্স, ভ্যাট, কাস্টমসের আপনাদের রেভিনিউর যে কন্ট্রিবিউশন, সেগুলোরও কিন্তু একটা একটা করে স্টোরি। অর্থাৎ এই জিনিসটাকে আমরা যদি এভাবে মনে করি যে আমরা আসলে স্টিল ইন্ডাস্ট্রিটাকে আমরা দেখতে পারি যে ইটস এ সিম্বল অফ ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি। আর আমার যেটা মনে হয় ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাবে এটা আসলে কোনো সিনারিও না, যেটা হলো রিইনভেস্টমেন্ট করতে হবে টু দ্য ইফিশিয়েন্ট ওয়ান অ্যান্ড গ্রিনার ওয়ানে। বিকজ উই অল নো আমাদের এই স্টিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখনও পরিবেশ বান্ধব না, মেল্টেবল ইন্ডাস্ট্রি আছে, এবং ওই যে স্ক্র্যাপ থেকে করে এইগুলোকে যত বেশি রিফাইন করতে পারবো আমরা, তত বেশি আমার মনে হয় পরিবেশের জন্য ভালো হবে। আসলে আপনারা যদি দেখেন যে আমাদের এই সৃষ্টির বিবর্তনটা, এটা কিন্তু খুব অন্য ধরনের স্টোরি। আমরা প্রস্তর যুগ থেকে যদি লোহা যুগে আসি, লোহা যুগ থেকে অ্যালুমিনিয়াম যুগে আসি, প্রতিটা হচ্ছে কিসের জন্য জানেন? অস্ত্র বানানোর জন্য। অর্থাৎ মানুষ যে যুদ্ধ করত, যুদ্ধ করার সময় এই রিফাইনমেন্টটা করতো যে কে কত বেশি ইফিশিয়েন্ট অস্ত্র বানাতে পারবে টু কনকিউর দ্য আদার প্লেস। সো মানুষের সৃষ্টির এই বিবর্তনটা অনেকটাই হচ্ছে হলো কনকিউর করা অথবা ক্ষতি করার মধ্যে। কিন্তু বর্তমানে যে আমি তাহলে যদি সেটার কনসিকুয়েন্সে যদি বলি যে বর্তমানে যে আমরা ক্রোমিয়াম করছি, তাহলে জার্কেনিয়াম করছি, এটা তো এখন তো আর কোনো অস্ত্র বানানো হচ্ছে না, তাহলে কেন করছি? আসলে তখন আমার কাছে মনে হলো আরেকটা উইন্ডো ওপেন হলো। আমরা যে অস্ত্র বানাতে বলছি, অস্ত্রের মাধ্যমে একটা ঘাতক যেমন হয় তেমনিভাবে আত্মরক্ষাও তো হয়। অর্থাৎ আমার এই স্টিল ইন্ডাস্ট্রির ভিতরে, এই রিফাইনমেন্টের ভিতরে আমার আত্মরক্ষার বিষয়টি জড়িত আছে। আপনারা যদি বলেন যে এই পার্সপেক্টিভ থেকে হোয়াট শুড বি দ্য গাইডেড পলিসি অফ ভ্যাট পলিসি রিগার্ডিং দিস স্টিল ইন্ডাস্ট্রি, সো উই ওয়ান্ট টু রিফর্ম that sort of a strategy actually, where we will become a 700 W bar, and you guys who are the investor, you will work as a solid concrete, then pollution amake jeno dhorte na pare, and our honorable advisors and our policy makers, our political wills, they will be the architect and designer of that policy actually. And এটা যদি আমরা করতে পারি
তাহলে হবে কি একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা মানে এনভায়রনমেন্ট আনতে পারবো। আপনারা খুব জেনে খুশি হবেন, এটা আমাদের দেশের একটা বড় প্রবলেম ছিল যে আমি একটা ইনভেস্টমেন্ট করতে চাই, আমি একটা লং টার্ম হরিজন্টাল, কিন্তু আমি ট্যাক্স পলিসিটাকেই তো আন্ডারস্ট্যান্ড করতে পারছি না, এত বেশি ফ্ল্যাকচুয়েট করছিল। সো উই হ্যাভ পাবলিশড আওয়ার মিড অ্যান্ড লং টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজি, এমআলটিএস যে রিপোর্টটা আছে, যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এটা মানে আমি বলবো যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে আমাদের এমআলটিএস রিপোর্টটা দেখে নেওয়া উচিত যে আসলে আমাদের ট্যাক্স স্ট্র্যাটেজিটা কী হতে যাচ্ছে। আর পরিশেষে আমি বলবো যে স্টিলের রিফাইনমেন্ট আসে, কিন্তু মানে এটার পিউরিটি আসে রিফাইনমেন্ট থেকে, তেমনিভাবে আমাদের যে কোনো পলিসি রিফাইনমেন্ট আসে, পিউরিটিটা আসে ক্লারিটি থেকে। যেটা যত বেশি ক্লিয়ার হবে, ট্রান্সপারেবল হবে, প্রেডিক্টেবল হবে, তত বেশি পরিমাণে বেটার পলিসি হবে। এবং টুগেদার আমরা বলছি যে এ স্ট্রং স্টিল ইন্ডাস্ট্রি, এ মডার্ন ট্যাক্স সিস্টেম ক্যান বিল্ড এ রেজিলিয়েন্ট বাংলাদেশ, co-friendly, future-ready and globally competitive. And thank you all. Let us আমরা ভবিষ্যতের একটা বাংলাদেশ গড়ি স্টিলের দৃঢ়তায়, যেখানে থাকবে নীতি হিসাবে থাকবে আমাদের ইনসাফ। অর্থাৎ আমরা যদি বলি লেটস শেপ আওয়ার ফিউচার উইথ দ্য স্ট্রেংথ অফ স্টিল অ্যান্ড দ্য স্পিরিট অফ জাস্টিস। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা এখন শেখ শাবাব আহমেদকে ইনভাইট করছি, উনি গ্রুপ হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল, আবুল খায়ের গ্রুপ। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং বিজনেস স্ট্যান্ডার্ড, সকলকে শুরুতে একটা ধন্যবাদ দিয়ে শুরু করছি। বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে, ম্যাডামের একটা মিটিং আছে, যেতে হবে। আমি খুব প্রিসাইসলি আমাদের বক্তব্যটা দিতে চাই। আজকের যে আলোচনা ছিল বেসিক্যালি আবুল খায়ের গ্রুপের, আবুল খায়ের স্টিলের পক্ষ থেকে আমরা মোস্টলি সেফার এবং সাস্টেনেবল গ্রিনার বাংলাদেশ নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। 2008 সালে যখন AKS স্টিল তৈরি হয়, তখন আমরাই বাংলাদেশে প্রথম রিফাইন্ড স্টিল নিয়ে এসেছি, 100% রিফাইন্ড। এর আগে যে স্টিলটা ছিল ডেফিনেটলি তখনকার বাংলাদেশের নিড এবং আমাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করেই ছিল, বাট দ্য প্রমিস অফ রিফাইন্ড স্টিল ওয়াজ ব্রট টু বাংলাদেশ বাট আবুল খায়ের স্টিল AKS। এবং এরপরেই যে জিনিসটা ফার্দার দেখা যায়, শুধু স্টিল তৈরি করলে হবে না, স্টিল ইন্ডাস্ট্রিটাকেও এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সিন্স দেন এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে আমরা জিরো ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার ইউজ করেছি, 100% রেইন ওয়াটার হারভেস্ট করেই, এবং সেই ওয়াটারটাকে নাম্বার অফ টাইমস রিইউজ করছি আমরা। এটার সাথেও ফিল্ম ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে আমাদের, যেখানে 100% ফিল্মকে ট্রিটেড করা হয়। এবং আজকে কথা হচ্ছিল, একটু আগে একজন বক্তা বলছিলেন যে ইজ ইট ফিজিবল যে একটা স্টিল ইন্ডাস্ট্রিতে সোলার প্যানেল ইউজ করা, রিনিউয়েবল এনার্জি ইউজ করা। উই হ্যাভ প্রমিসড ইন নেক্সট 2 to 3 years we will bring 50 megawatt of electricity. Already 5 megawatt is done. We are on that process. সো আসলে স্টিল ইন্ডাস্ট্রিটা যে একটা প্রোডাক্ট হিসাবে একটা সেফার এনভায়রনমেন্ট প্রোভাইড করে, বাট আমাদেরকেও চিন্তা করতে হবে হাউ সেফার এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে আমরা যখন মেক করছি স্টিলটা, সেটার দিকেও নজর রাখতে হবে। নাও কামিং টু আজকের ডিসকাশন পয়েন্ট, যে আমরা চাচ্ছি একটা নিরাপদ দেশ তৈরি করতে, সেফার বাংলাদেশ, এবং সাথে যাতে এটা একটা সাস্টেনেবল গ্রিন বাংলাদেশ হয়। এবং সেই পার্সপেক্টিভে যদি চিন্তা করি, it's no doubt there is problem in front of us is basically যেটা আমরা চিন্তা করছি যে আর্থকোয়েক প্রোন এরিয়া এখন অনেক বেশি এমিনেন্ট, এবং এটা তো উপর আল্লাহর উপরে যে কোনো মুহূর্তে একটা বড় ক্যাটাস্ট্রফিক হতে পারে। বাট হোয়াট এভার ইজ ডান ইজ ডান, উই ক্যানট আনডু দ্যাট। বাট আজকে থেকে যদি আমরা চিন্তা করি হাউ উই ক্যান প্রোটেক্ট আওয়ার কান্ট্রি ফার্দার, এটার জন্য আমাদের উচিত হাই স্ট্রেংথ স্টিল ব্যবহার করা। এই ডিসকাশনের প্রত্যেকেই এই কথাটা ব্যবহার করেছে, বাট এটার জন্য সবচেয়ে বড় দরকার একটা পলিসি। আজকে ম্যাডাম আমাদের সাথে আছে, আমরা ডিম্যান্ড করতে চাই গভর্নমেন্ট যাতে হাই স্ট্রেংথ স্টিলকে BNBS-এ ইনক্লুড করে, কারণ আজকে 500 পর্যন্ত আছে, বাট AKS অলরেডি 700 নিয়ে এসছে, আমাদের অন্যান্য মার্কেটের অপারেটররা 500+ অপারেট করছে। আমরা যদি এই হাই স্ট্রেংথ স্টিলগুলোকে ইউজ না করি, তাহলে কিন্তু আসলে আমরা মোর স্ট্রেংথ মানে ভূমিকম্প রেজিস্ট্যান্ট বিল্ডিং তৈরি করতে পারবো না। এবং এই স্ট্রেংথ আজকে আমাদের বুয়েটের প্রফেসর স্যার বলছিলেন যে স্টিলের সাথে সাথে কিন্তু কস্টও রিডাকশন হয়, কারণ কংক্রিট এবং এই স্টিলের যে কম্বিনেশন তৈরি হয়, এখানে কিন্তু আমরা মিনিমাম 20% কস্টও রিডিউস করতে পারি। সবাই একটা আজকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, সবাই মনে করে হাই স্ট্রেংথ স্টিল দাম বেশি হবে, ব্যবহার করার দরকার নেই, আমরা কম খরচে বিল্ডিং বানাই ফেলি। কিন্তু আমরা যদি রাইট কম্বিনেশন অফ কংক্রিট অ্যান্ড স্টিল ব্যবহার করি, উই ক্যান ইভেন মেক সেভিংস। সো এই জিনিসটাকে আমাদের সকলকে জানতে হবে।
নাম্বার 2, আমাদের ওয়েট রিডাকশনের সাথে সাথে যেহেতু আমরা অলমোস্ট আজকে একটা ডেটা শেয়ার করছিলাম 28% ওয়েট রিডাকশনও হয় বিল্ডিংয়ের, দ্যাট মিনস আমরা ভূমিকম্প সহিষ্ণু বিল্ডিং তৈরি করতে পারবো। এটার সাথে সাথে যদি আমি এই সেফার বাংলাদেশের সাথে যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বাংলাদেশের কথাও বলি, সেখানে 100% রিইউজেবল স্টিল আমাদের ব্যবহার করা উচিত। আজকে এখানে একজন বক্তা বলছিলেন যে বাংলাদেশের জাহাজ ইন্ডাস্ট্রি থেকে আবুল খায়ের স্টিল আজ পর্যন্ত 2008 থেকে কোনো জাহাজ ভাঙার স্টিল ব্যবহার করে না। আমরা 100% স্টিল ইম্পোর্ট করি এবং সেই ইম্পোর্ট ব্যবহার করছি। সুতরাং আমাদেরকেও চিন্তা করতে হবে যে ইনপুট র মেটেরিয়ালটা যাতে আমার রাইট সোর্স থেকে আসে এবং সেটাকে রাইটলি ব্যবহার করা হয়। সো সবশেষে যেটা বলতে চাই, আজকে ওয়ার্ল্ড স্টিল ডে, বাংলাদেশের সামনে একটা ভূমিকম্প নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে। সুতরাং আজকে ম্যাডামের মাধ্যমে আমরা বলতে চাই যাতে আমরা একটা ইমিডিয়েট পলিসি তৈরি করতে পারি যে বাংলাদেশ সরকার যেহেতু 70% ন্যাশনাল স্টিল ইউজ হয়, ন্যাশনাল ডেভেলপমেন্টে আর 30% পার্সোনাল কনজাম্পশন, সুতরাং এই হাই স্ট্রেংথ স্টিল যাতে ইউজ করার জন্য একটা পলিসি তৈরি করা হয় এবং আমরা সকলেই এই পলিসিকে করতে গেলে কিভাবে পার্ট হতে হবে আমরা সবাই আগ্রহী। এবং আপনাদের বিজনেস স্ট্যান্ডার্ডের মাধ্যমে সকল মিডিয়াকে বলতে চাই আপনারা এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করেন। আর এই ইন্ডাস্ট্রির আজকে ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও আছেন, ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, সবসময় প্ল্যাটফর্ম হয় না, সুযোগ হয় না, এই সুযোগে এই কথাটা আমরা বলতে চাই এবং এই বাংলাদেশে আমাদের সকলের। সুতরাং আমরা চাই আমাদের এখানে প্রকৌশলী আছে, নির্মাতা আছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে, আমাদের আইকন, আমাদের পরিবেশবিদ ম্যাডাম এখানে আছেন, আমরা সকলে মিলে যাতে ফ্রম নাও অন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে হাই স্ট্রেংথ স্টিল ব্যবহার করে পরিবেশ বান্ধব বাংলাদেশ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ শাবাব ভাই। আমরা এখন আমাদের যে চিফ গেস্ট অ্যাডভাইজার এনভায়রনমেন্ট সৈয়দ রিজওয়ানা হাসান, ওনাকে ইনভাইট করছি কিছু বলার জন্য। অনেক ধন্যবাদ। আমি যতই রিকোয়েস্ট করি যে আমাদের কালচার থেকে চিফ গেস্ট, স্পেশাল গেস্ট এসব উঠে যাওয়া উচিত, এটা আসলে এনলাইটেন্ড সেক্টরেও আমি অনেক স্ট্রাগল করি। এর আগেও কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ড এসে বলে গেছিলাম যে এগুলোর দরকার পড়ে না। তো আপনি যখন বিদেশে যান, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আসবে, বলে না চিফ গেস্ট আসবে, বলে প্রেসিডেন্ট অমুক আসবে। কিন্তু আমাদের এই যে একটা কালচারে আমরা পড়ে গেছি, এটা থেকে বেরোয় আসতে হবে আমাদেরকে। আর চিফ যদি নাই বোঝে সে চিফ, তাকে আর বলে দিয়ে বোঝানোর তো প্রাসঙ্গিকতা থাকে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বুঝি। এখানে কয়েকটা বিষয় আমার মনে হয়েছে যে আমাদের আলোচনা করা উচিত। প্রথম বিষয়টা আমি বলবো যে আসলে ইন্ডাস্ট্রি সেক্টর থেকে যেই কথাগুলো এসছে সেগুলো মোর কিন্তু বিজনেস পলিসি সংক্রান্ত। সেক্ষেত্রে আসলে আজকে বাণিজ্য উপদেষ্টা মহোদয় থাকলে ভালো হতো, কারণ ওনার এই সেক্টরে একটা ইন্ডাস্ট্রিও আছেন এবং উনি জানেন যে এখানে কতটুকুন কি করতে হবে। সাস্টেইনেবিলিটিটা আজকের আলোচনায় খুব মুখ্য ছিল বলে আমার মনে হয় না, এগুলো আমাকে দেখে জোর করে আনা। হ্যাঁ, তো তারপরেও সাস্টেইনেবিলিটির কিছু দিক আছে, আমি ওই দিকেই যাব। এটা সত্য কথা যে মার্কেটে আমার কতটুকুন কি ডিমান্ড আছে তা দেখেই আমি আসলে নতুন ইন্ডাস্ট্রির কথা ভাববো। কারণ নতুন ইন্ডাস্ট্রি কেউ তো আর নিজের পকেটের টাকা দিয়ে করে না, মানুষ ব্যাংকের থেকে টাকা নিয়েই ইন্ডাস্ট্রিগুলো করে। এবং যদি পরে দেখা যায় যে ডিমান্ড নাই, মার্কেট নাই, তখন ইন্ডাস্ট্রিটা একটা সিক ইন্ডাস্ট্রি হয়ে যায়, লোনটা ব্যাড লোন হয়ে যায়, ব্যাংকটাও অনেক সময় আমরা বন্ধের দিকে এগোই। ফলে এইটা আসলে শুধুমাত্র ইন্ডাস্ট্রি পলিসি না, এটা ইনভেস্টমেন্ট পলিসি, ফিনান্স পলিসি, সব কিছুর সাথে সম্পৃক্ত। আমি ইন্ডাস্ট্রিকে অনুরোধ করব, যেহেতু বাণিজ্য উপদেষ্টা নিজেই এই সেক্টরের সাথে সম্পৃক্ত আছেন, তার কাছে যদি আপনারা অ্যাপ্রোচ করেন আপনাদের কথাগুলো নিয়ে। এবং আমি যতটুকুন বুঝি আমাদের বশির ভাই কিন্তু স্ট্যাটিস্টিক্স খুব ভালো বোঝেন। কোনো কিছুর দাম বেড়ে গেলে যদি আমরা ওনাকে বলি যে বশির ভাই এটার দাম বেড়ে গেছে, উনি দেখান যে উনি আসলে স্ট্যাটিস্টিক্স মেনটেন করছেন এবং স্ট্যাটিস্টিক্স ধরে উনি দেখিয়ে দেন যে কোনটার দাম আসলে বাড়ছে, কোনটার দাম আসলে বাড়ছে না, কোনটাতে একটা হাইপ ক্রিয়েট করা হচ্ছে। সো উনি যেহেতু স্ট্যাটিস্টিক্সটা জানেন এবং উনি হি ইজ ওয়ান অফ দ্য লিডার্স এই সেক্টরে, আপনারা ওনার কাছে অবশ্যই যাবেন। এবং সরকার ইনভেস্টমেন্ট প্রমোট করছে, অর্থ এই না যে সবখানে সব ইনভেস্টমেন্ট আমরা প্রমোট করছি। আমরা কিন্তু কোথায় ইনভেস্টমেন্টে স্বাস্থ্যের প্রতি ঝুঁকি হবে সেটাও চিন্তা করে অনেক সময় অনেক টাকা ট্যাক্স দেয় ওরা, এই যুক্তিতে আমরা ইনভেস্টমেন্টটাকে এনকারেজ করছি না। আমি হয়তো সেক্টরটা এখানে মেনশন করলাম না। ইনভেস্টমেন্ট হ্যাজ টু বি সাস্টেইনেবল, ইট হ্যাজ টু বি গ্রিন। Sustainable both from an ecological viewpoint and from the finance viewpoint.
আপনি যখন স্টিলের মতন একটা সেক্টরের কথা বলবেন, স্টিল সেক্টরটাকে ইকোলজিক্যালি সাস্টেইনেবল করা আসলে অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। এটা ওয়ান অফ দ্য মোস্ট, মানে এটা হচ্ছে কার্বন যত ইমিটেড হয়, কার্বন ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি। আপনার প্ল্যান্ট আপনি সোলার লাগালেন, আপনার রেইন ওয়াটার হারভেস্টিং করলেন, উই গিভ ইউ ডিউ ক্রেডিট ফর দ্যাট, কিন্তু এটা ইনহারেন্টলি আসলে একটা কার্বন, অনেক হাই কার্বন ইমিট করবে এমন একটা ইন্ডাস্ট্রি। সেটা টেকনোলজি আপনারা বলছেন যে কিছু এসছে, আই এম নট অ্যাওয়্যার অ্যাবাউট দোজ, বাট আই এম শিওর টেকনোলজি তো এখন অভাব হওয়ার কথা না, সবাই চেষ্টা করবে যার যার মিটিগেশন টার্গেট মেটাতে। সেক্ষেত্রে যদি কোনো টেকনোলজি ওরকম আসে যেখানে এন্টায়ার এক্সট্রাকশন প্রসেস, প্রোডাকশন প্রসেস অ্যান্ড সাপ্লাই প্রসেসটাকে আপনি লেস কার্বন ইন্টেন্সিভ করতে পারেন, মোর দেন ওয়েলকাম। আমরা যদি ইকোলজির কথা বলি, ধরেন ঘরের পাশে ব্যাংককে তো সবারই যাওয়া হয়, ব্যাংককে দেখবেন নদীর পাশে যে হোটেলগুলো থাকে, হোটেল থেকে আপনি নদীটা দেখবেন, নদীতে পর্যটন, নদীর মধ্যে একটা ছোট্ট ওই যে কি বলে না, এই যে পল্টু নিয়ে আসে। আমাদের দেশে ইকোলজি বলার সাথে সাথে ওই যে যাত্রীরা ওইটা দিয়ে হেঁটে জাহাজে উঠবে, অস্থির করে দেবে যে ওইখানে ওইটুকুন কেন দিল, নদী দখল হয়ে গেছে, নদী ভরাট হয়ে যাচ্ছে। আসলে এসব হচ্ছে না। আপনি যদি পর্যটন করতে চান, আপনাকে নদীতে মানুষকে উঠবার একটা জায়গা দিতে হবে, সেটা হচ্ছে একটা বিষয়। কিন্তু আমাদের আসলে ইকোলজির ভিশনটার সাথে না মূল্যবোধের এখন আর কোনো সম্পর্ক নাই। আমরা আরবান পার্ক এবং গ্রিনারিকে যত সহজে ইকোলজি বলে ফেলি, আমার রাস্তার পাশের গাছগুলোকে, বড় হয়ে যাওয়া ম্যাচিওর গাছগুলোকে কেটে ফেলার মধ্যে আমি ততটা দোষের কিছু দেখি না। তার মানে হচ্ছে যে আমার এনভায়রনমেন্ট কনজারভেশন, ইকোলজি প্রোটেকশন, এইগুলোর সাথে আমার মূল্যবোধটা একটা বিয়োগ, একটা কোনো জায়গায় একটা বিচ্ছেদ হয়ে গেছে। ছোট ছোট বিষয়ে আমরা অনেক অস্থির করে ফেলি, আর বড় বড় বিষয় যেগুলো, সেগুলোতে আমরা বেশ ইগনোরেন্ট থাকি। যদি ইকোলজির কথা বলি, আমি এখানে দুটো কথা বলি ধর্মের জায়গা থেকে, যে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন যে স্থলভাগ ও জলভাগে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে মানুষের সৃষ্ট কৃতকর্মের দরুন। আজকে দেখেন দুপুর 1টা বাজে, ঠাটা পড়া রোদ বাইরে, কিন্তু আমরা এখানে কতগুলো আলো জ্বালিয়ে, এসি জ্বালিয়ে মিটিং করতেছি। এটার কোনো মানেই হইতে পারে না। আমাদের বিল্ডিং ডিজাইনই ওরকম না যেখানে আপনি এটাকে কিন্তু আপনি খুব ভালোভাবে, আপনি যদি এখনো এই পর্দাগুলো তুলে দেন, আপনার হয়তো এই আলোগুলোর দরকার পড়বে না। কিন্তু আমরা হ্যাঁ না, বাট দ্য থিং ইজ, আপনি পুরোটা জিনিসই যদি ভিডিও করেন, ওই কর্নার থেকে করেন একটা পর্দা টেনে, আর আপনি ভিডিওর কারণে যদি এতগুলো লাইট জ্বালিয়ে রাখা আর ফ্যান চালিয়ে রাখাকে জাস্টিফাই করেন, তাহলে ওই যে বিচ্ছেদের কথা বললাম, আমাকে আবার ওই বিচ্ছেদে ফেরত যেতে হয়। কদিন আগে একটা সার্কিট হাউসে গেলাম, ময়মনসিংহ সার্কিট হাউস, বিউটিফুল, মানে সেই ব্রিটিশ আমলে। ওখানে যখন হাঁটি, মানে একটা প্যাসেজের মতো যেখানে আছে, দেখি একটা জায়গাতে একটা গ্লাস লাগানো। যে গ্লাস লাগানো কেন বলে, লাইটটা যেন ন্যাচারালি আসতে পারে। এগুলো ছোট ছোট বিষয়, আমাদের ডিকশনারি থেকে এগুলো উঠে গেছে, আমাদের আর্কিটেক্টদের প্ল্যানিং থেকে এগুলো উঠে গেছে, আমাদের ইঞ্জিনিয়ারদের প্ল্যানিং থেকে এগুলো উঠে গেছে। আমাদের 2 তারিখে একটা মিটিং হবে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে, যে গ্রিন বিল্ডিংটা আসলে কি জিনিস। এই যে গার্মেন্টসরা বলে আমরা গ্রিন বিল্ডিং করে ফেলতেছি, হোয়াট ইজ, মানে কোন প্যারামিটারগুলো অ্যাড্রেস করলে আপনি বলবেন এটা একটা গ্রিন বিল্ডিং। আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের আশা করি 37টা অফিস হবে দেশের বিভিন্ন জেলাতে। ওই 37টা অফিসকে আমরা গ্রিন বিল্ডিং কেন করতে পারি না? ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে যদি গত পরশুদিন বললাম যে সেন্ট মার্টিন দ্বীপে যখন পর্যটকেরা যাবে, প্রথম দিন পর্যটকদেরকে, মানুষের তো অভ্যাসেরও একটা ব্যাপার আছে, একটা করে কাচের ফ্লাস্ক বা স্টিলের ফ্লাস্ক দেওয়া যায় কিনা। আমাকে বললো অ্যাওয়ারনেসের জন্য আমাদের যে টাকাটা আছে, সেই টাকাটা ব্যয় করা ধরা আছে ম্যাডাম ব্যানারের জন্য, পোস্টারের জন্য আর লিফলেটের জন্য। আমার তো জবান বন্ধ হওয়ার উপক্রম। তো আমি বললাম যে আপনি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, আপনি চিন্তা করবেন না যে ব্যানার, পোস্টার এগুলো আসলে কতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আপনার তো একটা থাকতে হবে যে আমি এই জিনিসটা করব, এই জিনিসটা করব না। এই লিফলেটগুলো তো আপনি কোথায় পড়বে? এখানে সেখানে পড়ে ড্রেনেজ ব্লক হবে। এই লিফলেটগুলো বানাতে আপনাকে গাছ কাটতে হবে, কাগজ বানাতে হবে। তো আমাদের হয়েছে কি, দর্শন থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। আরেকটা কথা বলি,
যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি পৃথিবীতে সুউচ্চ পর্বতরাজি সৃষ্টি করেছি যাতে পৃথিবী আন্দোলিত না হয়। আমরা স্টিলকে জাস্টিফাই করে ফেলি, কিন্তু তারপরে আবার ভূমিকম্প সহনশীল স্টিল নিয়ে কথা বলি, কিপিং দ্য আর্গুমেন্ট অ্যালাইভ ইট ইজ ওকে টু রেইজ হিলস ফর ক্যারিং দ্য র মেটেরিয়াল দ্যাট ইউ নিড ইন দ্য ইন্ডাস্ট্রি। সো আপনি ডিলেমাটা দেখেন, আপনি স্টিল দিয়ে শক্ত বিল্ডিং বানান, শক্ত বিল্ডিং বানানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে দিয়ে সুউচ্চ পর্বতরাজি করে যে সেটা কেটে ফেলেন, সেটাকে আপনি জাস্টিফাই করে ফেলেন। এই জিনিসগুলো আসলে খুবই কমপ্লেক্স। হ্যাঁ, আপনি নেচারকে ধ্বংস করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা দিচ্ছেন, এটা আমার মনে হয় না ইন দ্য লং রান সাস্টেইনেবল বলে। সো আমরা যদি ইকোলজির কথা বলি, খুব সুন্দর লাগে যখন ওই যে হোপ বলে একটা হোপ যে বলেন না, ওখানে একটা বিল্ডিং আছে যে হোপ ফাউন্ডেশনের, ওই যে নন্দন পার্কের ওখানে পুরোটা মাটি দিয়ে করছে। আপনারা যেয়ে দেখেন ওইখানে আসলেই এয়ার কন্ডিশন লাগে না, কিন্তু আপনি যদি বড় বড় বিল্ডিং আপনাকে করতে হয়, বড় বিল্ডিং আপনাকে করতেই হবে। আপনি ধানি জমিও বানাবেন, বিল্ডিংও বাড়তে দেবেন না, তাহলে আমরা করবোটাকে আমাকে বলেন। ধানি জমিটাকে আপনাকে রক্ষা করতে হবে, কিন্তু বিল্ডিংটাও আপনি বাড়তে দেবেন না, এই তো আরেক ডিলেমা হয়ে যাচ্ছে। সো আমাদের ইকোলজির যে বিষয়টা, আমাদের হোয়াট এভার, এটা স্টিল বলি, সিমেন্ট বলি, ব্রিক বলি, আমরা প্রকৃতির যে রিসোর্স বেসটা এইটাকে নষ্ট করে যেটা হবে সেটাকে আমরা ডেভেলপমেন্ট আসলে বলতে পারবো না। ওই টেস্টটা যে পাশ করবে তাকে আমি সাস্টেইনেবল বলতে রাজি আছি। কারণ প্রকৃতিকে ধ্বংস করা আর প্রকৃতিকে ব্যবহার করা দুই জিনিস। আপনি ধ্বংস করে যদি বলেন যে আমি সমস্ত পাহাড় টাহাড় কাইটা ওই রাস্তা যদি রাস্তা বানায় মোটামুটি মাটি নিয়ে আসছে, যে ভাই আমি আপনার সাথে একমত হতে পারবো না। আপনি ব্যবহার করে কোনোদিনও একটা গাছ কাটা যাবে না, আমি এই কথা বলছি না, কিন্তু আপনি বন ধ্বংস করে ফেলেন না, আপনি ইকোলজি ধ্বংস করে ফেলেন না। বাংলাদেশে সবসময় গাছ লাগায় রাস্তার একেবারে গা ঘেঁষে দুই দিকে, তারপরে যখন রাস্তা এক্সপানশনের দরকার হয় তখন দুই দিকে রাস্তা কাটা হয়, তখন আমরা শুরু করি গাছ কাটা যাবে না। আমি যদি প্রথম থেকেই প্ল্যান করি যে রাস্তা এক্সপানশন ভবিষ্যতে প্রয়োজন হইতে পারে, সেজন্য আমি রাস্তার দুই পাশে অন্তত 3 হাত করে জায়গা ছেড়ে দিয়ে গাছ লাগাবো, আমার গাছও কাটা পড়ে না, আমার এক্সপানশন প্ল্যানও ঠিক পড়ে। ওইখানে আবার একুয়ার করেও না সরকার অনেক সময় মাটি ফেলে না, মানুষকে চাষাবাদ করার সুযোগটা দেয়, এগুলো আছে। সো আমি প্রকৃতিকে ধ্বংস না করে প্রকৃতিকে ব্যবহার, প্রকৃতির সামান্যতম পরিবর্তন যেটা তার ইকোসিস্টেম ভ্যালু যেটা আছে ওইটাকে ধ্বংস করবে না, সেটা করে যে উন্নয়ন, আমি সেই উন্নয়নের সাথে আছি। এবার একটু টেস্ট অফ সাস্টেইনেবিলিটিতে আসি। ফর দ্য স্টিল ইন্ডাস্ট্রি আমি বলবো যে আপনার এখানে ওয়াটার, এনার্জি, এয়ার, নয়েজ পলিউশন, অকুপেশনাল সেফটি, ইলেকট্রিসিটি কনজামশন, এই সবগুলোর বিচারে আপনার নিজেকে সাস্টেইনেবল করাটা ইজ আ ভেরি হার্ড টাস্ক। এটা কোনো ইজি টাস্ক না, বিকজ বাই দ্য ভেরি নেচার অফ ইউর ইন্ডাস্ট্রি ইজ এনার্জি ডিমান্ডিং, দ্য ভেরি নেচার অফ ইউর ইন্ডাস্ট্রি ইজ ওয়াটার ডিমান্ডিং, যার জন্য এই ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে উন্নত বিশ্ব থেকে আমাদের বিশ্বে শিফট করে যাচ্ছে। গার্মেন্টস আপনি যদি চানও উন্নত বিশ্বে আপনি করতে পারবেন না, কারণ যেই পরিমাণ আন্ডারগ্রাউন্ড এক্সট্র্যাক্ট করতে হয়, আপনি হিসাবের কথা বললেন না, ওরা ওই হিসাবগুলো প্রথমেই করে ফেলে, এবং তখন সেই একটা জিন্সের প্যান্ট করতে আপনার কি পরিমাণ পানি তুলতে লাগবে। আমি বলবো দুটো বিষয় ইন্ডাস্ট্রির জন্য, যে আপনারা কমার্শিয়াল ভায়াবিলিটির জন্য এই মুহূর্তে দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ, বিকজ ইউ উইল বি স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট দ্য কমার্স মিনিস্টার স্পিক্স, যেটা বেজাও নিশ্চয়ই বুঝবে। কমার্শিয়াল ভায়াবিলিটি ওনাদের সাথে কথা বলেন, আর আমার সাথে যদি কথা বলেন, আমি বলবো যে আপনাদের ইন্ডাস্ট্রির নেচারটাই হচ্ছে আসলে খুবই ডিমান্ডিং। এইটাতে চাইলেই কসমেটিক কিছু ডেভেলপমেন্ট করে, সেটা কসমেটিক হয়তো বলা ঠিক না, ওইটাও দ্যাট শোজ ইয়োর কমিটমেন্ট টুয়ার্ডস এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, ওইটা করে আপনি কোর যে ইস্যুগুলা সেটাকে কতটুকু অ্যাড্রেস করতে পারবেন ওটা দেখতে হবে। কারণ প্রচুর পরিমাণে পানি আপনার লাগবে, তো প্রচুর পরিমাণে বিদ্যুৎ শুধু আপনার লাগবে না, এই জিনিসটা এক্সট্রাক্ট করার প্রসেসে, বিলেট তৈরি করার প্রসেসে, বিলেটকে আবার ট্রান্সফরমেশনের প্রসেসে যেই পরিমাণ আপনার এনার্জি লাগবে, এই এনার্জি তো আপনার লাগবে। হ্যাঁ, কাজে এটা বাংলাদেশের মতো একটা এনার্জি হাংরি, এনার্জি স্কার্স কান্ট্রিতে ইট উইল ডেফিনেটলি ক্রিয়েট প্রেশার অন দ্য সাপ্লাই সাইড।
আমি একটু কনজামশনের কথা বলি, যে আমাদের খুব সুন্দর লাগে তো বাঁশের তৈরি বাসা দেখতে, মাটির তৈরি বাসা দেখতে, কিন্তু এটাও সত্য আপনি যদি নগর সভ্যতা এবং এখন যে ক্যাপিটালিস্ট সভ্যতা সেটাই টিকিয়ে রাখেন, তাহলে এগুলো আসলে দেখতে সুন্দরের বিষয়, এগুলো গ্রামাঞ্চলে রেপ্লিকেট করার বিষয়। শহর এলাকাকে যদি আপনার বাড়াতে হয় আপনাকে হাই রাইজে যাইতেই হবে। হাই রাইজের সাথে সাথে আপনার রাস্তার প্রশস্ততা, ফায়ার সার্ভিস, এগুলো আপনি আগে হাই রাইজে গিয়ে পরে রাস্তার প্রশস্ততা বিবেচনা করবেন না, আপনি আগে প্রশস্ত রাস্তা নিশ্চিত করবেন, তারপরে আপনি হাই রাইজে যাবেন, সেটুকুন আপনাকে করতে হবে। ওই হাই রাইজের ক্ষেত্রে যদি আমি স্টিলে যাই, তাইলে আমি কেন মোর সাস্টেইনেবল দেন হ্যাভিং আ ব্রিক ফাউন্ডেশন এখন আর হয় না, হ্যাভিং আ বিল্ডিং দ্যাট ইজ মেড আপ উইথ ব্রিক, having a building that is made up with some other material, সেটা আপনাকে আমাদেরকে অ্যাসেসমেন্ট করে দেখাইতে হবে। আপনি যদি স্টিল স্ট্রাকচারে যান তাহলে আপনার বিল্ডিংটা ব্রিক বেসড যে বিল্ডিং বা ব্লক বেসড যে বিল্ডিং তার জন্য কেন সেটার তুলনায় কেন মোর এনভায়রনমেন্টালি ফিজিবল এটা দেখাতে হবে। আমার মনে হয় ইট ইজ আ টাফ কল। হ্যাঁ, আমাদের আসলে ইন্টেলেকচুয়াল অনেস্টিরও একটা জায়গা আছে, এটা সরকারি পর্যায়ে বেশি থাকতে হয়, কারণ সরকারি পর্যায়ে যা থাকে ওটা তো ট্রিকল ডাউন ইম্প্যাক্ট থাকে। আমি সারাদিনও যদি ভালো কথা বলি, সরকারি পর্যায়ে ভালো কথাগুলো রিফ্লেক্টেড না হয়, কোডিফাইড না হয় ইন দ্য ফর্ম অফ পলিসি অ্যান্ড ল, তাহলে আমার ভালো কথাগুলোর মূল্য থাকবে না। সরকারের আইন এবং নীতি যদি অনেস্ট হয়, ইন্টেলেকচুয়ালি অনেস্ট হয়, তাহলে ভালো হবে। এটা কেন আমি বলছি জানেন? দেখেন, আমাকে এখন খুব সতর্কতার সাথে আমার আগের পরিচয় এবং বর্তমান পরিচয়ে লাইন টেনে চলতে হয়। সেজন্য অনেক বিষয় যেখানে আমি আগে অনেক বেশি ভোকাল ছিলাম, এখন এক নম্বর হচ্ছে যে আমার লিগ্যাল ম্যান্ডেটটা একদম ডিফাইন্ড। আমি চাইলেই অন্য একটা মন্ত্রণালয়ের লিগ্যাল ম্যান্ডেটে যেতে পারি না, যদিও পরিবেশ কিন্তু অল এনকম্পাসিং। যেটা আমি বেলায় থাকতে করতে পারতাম, এখানে সেটা আমার পক্ষে করা সম্ভব না। আই ক্যান রেইজ দ্য ফ্ল্যাগ অনলি। আপনি কোনটাকে সাস্টেইনেবল বলবেন? আপনি আপনার বিচের উপরে একটা জাহাজ ভাঙ্গা হচ্ছে, এটাকে কি সাস্টেইনেবল বলা সম্ভব? আপনি আইএসও সার্টিফিকেশনের কথা বলেন, আইএসও সার্টিফিকেশন ইজ আ প্রসেস সার্টিফিকেশন, এটা ডকুমেন্টের বেসিসে হয়, বেশিরভাগটাই আপনার প্র্যাকটিসের বেসিসে হয় না। হ্যাঁ, এখন আপনি গ্রিন বলে দিলেন, এখন আমি এই টেবিলটাকে গ্রিন রং করে দিয়ে বলে দিলাম এটা গ্রিন, এটা তো গ্রিন হইল না। আপনি একটা সার্টিফিকেট নিয়ে চলে আসলেন গ্রিন, আপনার সার্টিফিকেট নিয়ে চলে আসার 2 মাসের মাথায় যদি ওখানে অগ্নি বিস্ফোরণ হয় এবং ওইখানে 11টা শ্রমিক দগ্ধ হয়, 7টা শ্রমিক মারা যায়, অন্য যে কোনো সভ্য দেশে হইলে তার ওই গ্রিন সার্টিফিকেশন স্থগিত থাকতো। আমার এখানে গ্রিন সার্টিফিকেশন এক মন্ত্রণালয় স্থগিত করলে আরেক মন্ত্রণালয় চালু করে দেয়। ফলে আমাকে ইন্টেলেকচুয়ালি অনেস্ট হইতে হবে। আপনি বলেন তো, একটা পুরনো জাহাজের যে থেকে তৈরি করার যে লোহাটা, ওইটার টেনশন আর বিলেট থেকে তৈরি করার লোহার টেনশন কি এক? আমরা এর আগে একটা ফ্লাইওভার ভেঙে পড়লো, সেই ফ্লাইওভারে তদন্ত হইল যে কেন ভেঙে পড়লো, তদন্ত রিপোর্ট কোনোদিনও জনসমক্ষে আসতো না। কেন ভেঙে পড়লো আপনিও জানেন, কেন ভেঙে পড়লো আমিও জানি, কিন্তু তদন্ত রিপোর্ট সামনে আসলো না। ফলে কতগুলো স্টিল মিল বাংলাদেশে দাবি করে যে তারা কখনো পুরনো জাহাজ থেকে যে স্টিলগুলো আসে টেনশন বিবেচনা এগুলো তারা ওইটা ব্যবহার করেন না। হ্যাঁ, অ্যান্ড উই ওয়েলকাম দ্যাট ডিসিশন। আমি যখন একটা শিল্পকে শিল্প বলবো বা একটা কর্মকাণ্ডকে শিল্প বলবো, ওইটা শ্রমিক স্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা। আপনারা যারা গ্রিন বলে ফেলেন তারা কি কখনো জানেন জাহাজ ভাঙাতে কাজ করে কতটা শ্রমিক অ্যাসবেস্টোসিসে আক্রান্ত, তার কয়টা লাংস ওই করোনার সময় যেরকম স্টিল হয়ে যায় ওরকম হয়ে যাচ্ছে, এটা জানেন না। তো না জেনেই বলে দেন যে অমুকখান থেকে সার্টিফিকেট নিয়ে আসছে ওই জন্য ওইটা গ্রিন। এতই যদি গ্রিন হইতো তাহলে আল্লাহর দুনিয়ায় তো সব দেশেরই লোহার প্রয়োজন আছে, তো তার জাহাজ সে রাইখা সে ভাঙে না কেন? সে আপনার দেশে পাচার করে কেন? আপনি কি কখনো একটা জাহাজে কি পরিমাণ ইনবিল্ট বর্জ্য আছে এটার হিসাব করেন? এটা তো আপনি হিসাব করেন না। হিসাব করে তারপরে আমাদেরকে কথা বলতে হবে। আমি এখন একটু সামারাইজ করি। আমি যেটুকুন বুঝেছি যে এই স্টিল ইন্ডাস্ট্রি যেটা, এটার সাস্টেইনেবিলিটির 2টো আসপেক্ট। একটা আসপেক্ট হচ্ছে এটার ইকোনমিক সাস্টেইনেবিলিটি। ইউ আর মোস্ট ওয়েলকাম টু টক টু বিডা অ্যান্ড দ্য কমার্স অ্যাডভাইজার অন দিস। এবং সেখানে সরকারেরই নিজস্ব অর্থের নিরাপত্তার জন্য আসলে মার্কেটটা কতটুকুন এক্সপ্যান্ড করতে হবে সরকারকে ক্যালকুলেশন করে নিয়ে যাওয়াটা ভালো। এটা আমি পাটের ক্ষেত্রেও দেখি, শত শত পাটকল, কিন্তু পাটকল আর কাজ করে না। এই অ্যাসেসমেন্টটা তো
যে কোনো স্মার্ট দেশে আগে একটা মার্কেট সার্ভে করে, তারপরে এটা করে। ইকোলজিক্যাল সাস্টেইনেবিলিটির কথা যদি বলেন, সমাজ হিসাবে আমাদের ইকোলজিক্যাল সাস্টেইনেবিলিটির দর্শনটা কি, সেখানে আমি মনে করি মূল্যবোধের সাথে অ্যাক্টিভিজমের একটা বিচ্ছেদ হয়ে গেছে। হইচই করাটাকেই আমরা মনে করতেছি যে এটা একটা মূল্যবোধের জায়গা, তা কিন্তু আসলে না। আপনার যে আমাদের যে পার্টিকুলার ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলছি, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিমান্ডিং এনার্জি পয়েন্টে, ওয়াটার পয়েন্টে। তার জন্য এই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে তা বলছি না, কিন্তু এটাকে মোর সাস্টেইনেবল করতে, লেস ওয়াটার ডিমান্ডিং করতে, লেস এনার্জি ডিমান্ডিং করতে কী ধরনের টেকনোলজি মডার্ন আছে সেগুলো আপনারা অ্যাভেইল করেন, এবং এটাকে লিমিটেড রাখার পক্ষে আমি আমার মতামত দেব। আরেকটা হচ্ছে সরকারের যে অন্য পলিসি, যে আপনাদের এই ইন্ডাস্ট্রি এক্সিস্টিংয়ে যেটা আছে সেটার যে মার্কেট সাপ্লাই, সেটাকে যদি আমি প্রপারলি ইউটিলাইজ করি, তাহলে আমার বিএনবিসি বা এই সমস্ত জায়গাতে এই ব্যাপারে প্রভিশন থাকতে হবে। সেটা আমি আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন। ফাইনাল পয়েন্ট আমার হচ্ছে যে ইকোনমিক সাস্টেইনেবিলিটি বলেন আর এনভায়রনমেন্টাল ইকোনমিকই বলেন আর এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি বলেন, ইন্টেলেকচুয়াল অনেস্টির সাথে এটা অনেক বেশি সম্পৃক্ত। আমরা যদি ইন্টেলেকচুয়ালি অনেস্ট না হই, এবং সেটা ওই অনেস্টি আমাদের আইন এবং নীতিতে রিফ্লেক্টেড না হয়, তাহলে এনিথিং অ্যান্ড এভরিথিং উইল বি পেইন্টেড অ্যাজ গ্রিন অ্যান্ড ইট উইল বি সার্টিফাইড অ্যাজ গ্রিন। সেটা আসলে কখনো হতে পারে না। তো যদি একটা সমাজকে সাস্টেইনেবল করতে হয়, ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে সমাজ সাস্টেইনেবল করা যাবে না। শুধু কি পরিবেশবাদীরা সমাজকে সাস্টেইনেবল করে ফেলতে পারবে? ব্যবসায়ীদেরকেও এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে তার পরবর্তী প্রজন্মের বিবেচনায়। আপনি হয়তো একটা স্টিল মিলের মালিক, সুন্দর সুন্দর বিল্ডিং থাকবে আপনার, যখন আপনার অক্সিজেন থাকবে না, গিয়ে দেখেন নারায়ণগঞ্জে কি অবস্থা। ওখানে মানুষেরা বলে এই স্টিল মিলগুলো বন্ধ করে দেন, আমরা আর এখানে বাঁচতে পারতেছি না। হয়তো ইউ আর নট accused of that, কিন্তু there are other industries that rudimentary form এই প্রোডাকশনটা করে যাচ্ছে। হ্যাঁ, সো আমাদের এই ইন্টেলেকচুয়াল অনেস্টির জায়গাটা যখন ডিফাইন্ড হয়ে যাবে, তখন আই থিঙ্ক দ্য স্কোপ ফর দ্য এনভায়রনমেন্টালিস্ট অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি টু ওয়ার্ক টুগেদার উইল বি ক্রিয়েটেড। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা এর সাথে আমাদের প্রোগ্রাম কনক্লুড করলাম। আমরা একটু টাইম ওভাররান করেছি, সো আমি আর কোনো ফর্মালিটি আর না করলাম। আমাদের প্রোগ্রাম এখানে শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ।